আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? একটু জানাই দাও তো, সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিনে লেখা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছো? মনে হচ্ছে আগের ক্লাসগুলো ভুলে গেছো, এই জন্য বলি ক্লাসে শুরু করার আগে, ক্লাসে ঢোকার আগে আগের দিনের ক্লাস একবার রিভিশন দিয়ে নিও। আর তাছাড়া আমি ক্লাসের মধ্যে অবশ্য আগের দিনের পড়া অল্প একটু রিভিশন দিয়ে তারপর শুরু করি। সো অসুবিধা নেই, ঠিক আছে? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। খাতা কলম বের করো, আজকে আমরা বেশ মজার মজার কিছু ম্যাথ প্রবলেম করব, কিছু হোমওয়ার্ক থাকবে। আর হলো আমাদের আজকে নতুন একটা টপিক পড়ব, ঠিক আছে? আমরা আশা করছি 12টা লেকচারের মধ্যে আমাদের রৈখিক যে পার্টটা ছিল সেটা কাভার আপ হয়ে যাবে। আর তারপরে আমরা কৌণিক পার্টটা শুরু করব ইনশাল্লাহ। গত ক্লাসটা করা না হলে একটু প্যারা হয়ে যাবে, বিশেষ করে দ্বিমাত্রিকটা যখন বুঝাবো ওই সময়টায়। কিন্তু ক্লাসটা করতে থাকো, ঠিক আছে? ক্লাসটা করতে থাকো, অসুবিধা নেই। হ্যাঁ রুবায়াত, আমাকে একটু মেনশন দিও, যে প্রবলেম হয়েছে একটু মেনশন দিও। সবাই খাতা কলম বের করেছো? সবাই খাতা কলম বের করে ফেলো। হ্যালো আলফাফা। নিজে নিজে এসডাব্লিউ করতে গেলে ধরা খাই, গুড, ধরা খেলেই তো ভালো। নিউটনীয় বলবিদ্যা কঠিন লাগতেছে, এটা কঠিন চ্যাপ্টার, অনেক কঠিন চ্যাপ্টার, এটা কেউ পারে না। ইন্টারে যারা পড়ে, যারা পাশ করে যায়, কেউ পারে না, এত কঠিন একটা চ্যাপ্টার। ওই মিয়া, ক্লাস ভালো মতন করো, দেখবা বুঝবা। আর প্রথমবার যে কোনো জিনিসই কঠিন লাগবে, সময়ের সাথে সাথে আস্তে আস্তে দেখবা সহজ হয়ে গেছে, বুঝছো? যে কোনো জিনিস তুমি যখন ক্লাস 9-10-এও প্রথমবারের জন্য গতিবিদ্যা পড়ছো, বল পড়ছো, পদার্থের গাঠনিক ধর্ম, ওই যে কি জানি, পদার্থের অবস্থা এবং চাপ, এই অধ্যায় পড়ছো, তখন তোমার কাছেও কিন্তু অনেক কঠিন লাগতো। কিন্তু সময়ের সাথে সাথে যতবার পড়বা দেখবা আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে। কয়টা ক্লাস লাগবে এটা এখনই বলা যাচ্ছে না, আপাতত ধরে রাখো যে ওই যে 33,950টা মতন ক্লাসে হয়ে যাবে। দুই একটা এদিক ওদিক লাগতে পারে, ঠিক আছে? কিন্তু টোটাল ক্লাস সংখ্যা 33,950। তোমরা ক্লাস করবা একদিন, বুয়েটে, মেডিকেলে, ঢাকা ভার্সিটিতে বা বিভিন্ন ভার্সিটিতে ক্লাস করবা, তখনও দেখবা নিউটনীয় বলবিদ্যা পড়াচ্ছি। তারপরে একটা সময় তোমরা চাকরি বাকরিতে ঢুকবা, তখনও দেখবা নিউটনীয় বলবিদ্যা চলছে তখনও। তারপর একটা সময় বিয়ে শাদী করবা, বাচ্চা কাচ্চাদের এখানে ভর্তি করবা, তারাও দেখবা নিউটনীয় বলবিদ্যাই পড়তেছে। তো এটা আসলে একটা জার্নি। লাইফ যেরকম একটা জার্নি, ঠিক তেমনি নিউটনীয় বলবিদ্যা অধ্যায়টাও এরকম একটা জার্নি, বুঝতে পেরেছো? তো এটা শেষ করবো কবে করবো এইগুলো আশা করো না। হ্যাঁ, এই না, শেষ হয়ে যাবে আমাদের হচ্ছে হয়তো রৈখিক পার্টে যতগুলো লাগতেছে, চ্যাপ্টারটা আসলে অনেক বড় এবং আমরা যেভাবে ডিটেলস কাভার করে আগাই, এটা হয়তো আরও 12টা লাগতে পারে, মানে ধরো টোটাল 22 থেকে 24টা মতন লেকচার আসলে লেগে যাবে, ঠিক আছে? আমি চেষ্টা করবো 20টার মধ্যে প্যাক করে ফেলা, কিন্তু একটু বেশি বাড়ায় রাখলাম আর কি, ঠিক আছে? অসুবিধা নেই। আপনি তো বুড়া হয়ে যাবেন ততদিন, তখন তোমরা এসে ক্লাস নিবা, তোমরাও এসে নিউটনীয় বলবিদ্যা অধ্যায় পড়াবা। অসুবিধা আছে? অসুবিধা আছে? অসুবিধা নেই তো। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। তোমাদের সাথে তো আমি সারা জীবনই থাকতে চাই, বুঝছো না? এই কারণে এত তাড়াতাড়ি শেষ করে দিলে হবে? বলো। চলো শুরু করি আমরা, বিসমিল্লাহ। একদম প্রথমে সহজ একটা প্রবলেম দিয়ে শুরু করতেছি। এটা তোমাদের প্র্যাকটিস বুকের 11 নাম্বার ম্যাথ এবং এটা হলো বুয়েটে 21-22 সালে আসছিল। খুবই খুবই সহজ একটা ম্যাথ, মানে এত সহজ একটা ম্যাথ তুমি, মানে খুব, দেখো খুব সহজ, খুব সহজ। 30 কেজি ভরের একটা শেল 48 মিটার/সেকেন্ড বেগে উড়ছে। শেলটি বিস্ফোরিত হয়ে 2 টুকরা হলে 18 কেজি ভরের টুকরাটি স্থির হয়ে যায় এবং বাকি টুকরাটি উড়ে যায়, বাকি অংশের বেগ কত? তো ভাই দেখো, আমাদের এখানে একদম শুরুতে একটা শেলের কথা বলছে। শেল মানে একটা বস্তু, ধরো আপাতত একটা বস্তু চিন্তা করো। তো এই যে বস্তুটা, এই বস্তুটার ভর বলে দিছিল 30 কেজি। ফার্স্ট, এগুলো খুব সহজ অঙ্ক কিন্তু। ভর বলে দিয়েছিল 30 কেজি এবং এটা হলো
48 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। এরপরে কি হলো যায় দেখো, বলছে শেলটা বিস্ফোরিত হয়ে দুইটা টুকরা হয়ে গেলে 18 কেজি ভরের টুকরাটা স্থির হয়ে যায়। 18 কেজি ভরের একটা টুকরা হয়েছে এখানে, আর একটা টুকরা হয়েছে হলো, তাহলে কত কেজি হবে? একটা টুকরা যদি 18 কেজি হয় ভাইয়া, আর একটা টুকরা কত কেজির হবে? 12 কেজির হবে না? তাহলে 18 কেজি ভরের যে টুকরাটা সেটা বললো স্থির হয়ে গেছে, এটার বেগ 0 মিটার পার সেকেন্ড। তাহলে এইটার বেগ কত সেটাই আমাদেরকে বের করা লাগবে। বুঝতে পেরেছো? এটার বেগ কত সেটাই আমাদেরকে বের করা লাগবে। তো বিস্ফোরিত যখন হয়েছে তার আগে টোটাল যে ভরবেগ এবং বিস্ফোরিত হওয়ার পরে দুইটা বস্তুর টোটাল ভরবেগের যে সমষ্টি সেটা কিন্তু সেম থাকবে। তাহলে ধাক্কা খাওয়ার আগে বা সংঘর্ষ বা বিস্ফোরণের আগে টোটাল ভরবেগ কত ছিল? টোটাল ভরবেগ ছিল 30 × 48 সমান সমান, যখন বিস্ফোরিত হয়ে দুইটা টুকরা হয়ে গেল তখন 18 × 0, এটা হলো আমাদের প্রথম বস্তুর ভরবেগ, আর দ্বিতীয় বস্তুর ভরবেগ তাহলে কত হচ্ছে? 12 × v। তাহলে এখান থেকে আমরা v এর মানটা বের করে ফেলবো, এই পার্টটা তো 0 হয়ে গেল। সো তাহলে 30 × 48 ডিভাইডেড বাই 12, 3 × 36, 4 × 48, 3 × 4 = 12, 120 মিটার পার সেকেন্ড। তাহলে এটার বেগ হবে 120 মিটার পার সেকেন্ড, এবং বেগের দিকটা কি হবে? শেলের বেগের দিকে, শেল যেদিকে যাচ্ছিল শেলের বেগের দিকে, শেলের বেগের দিকে। তোমরা এই অঙ্কটা করার সময় একটু খেয়াল রেখো, আশেপাশে ক্লাস 9 10 ভাই আপুরা না থাকে, তাহলে ওরা কিন্তু এই অঙ্ক তোমাদেরকে করতে দেখলে একটু মানে তোমাদের পাত্তা দিবে না, মানে যে বড় ভাই হিসেবে যে সম্মানটা ওইটা হয়তো বা দিবে না। ঠিক আছে, ঠিক আছে, ডান, বা সবাই পারছো, ভেরি গুড। পরের প্রবলেমটায় যাই। দেখো এটা খুব সুন্দর একটা ম্যাথ প্রবলেম, 17 নাম্বার তোমাদের প্র্যাকটিস বইয়ের 17 নাম্বার প্রবলেম। 3000 কেজি ভরের একটা কামানের ফায়ারিং নল আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বসানো আছে। কি বললো কথাটা দেখো, আনুভূমিক তো এইটা, এই আনুভূমিকের সাথে এই যে আনুভূমিক দেখছো না, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটা ফায়ারিং নল আছে। সো আমি এখন ছবি আঁকার চেষ্টা করছি, তোমরা সবাই দোয়া করো আমার জন্য। সো এইটা হচ্ছে আমাদের সেই ফায়ারিং নল। আরে সর্বনাশ, অস্থির হয়েছে, অস্থির হয়েছে। তোমরা হয়তো বা মানে আসলে শিল্পীর মর্যাদা তো দিতে জানো না তোমরা, এই কারণে আসলে তোমরা বুঝো না, শিল্পীর মর্যাদা তো আসলে দিতে পারো না, তাই না? এই কারণে আসলে তোমাদের জীবনে যত দুঃখ কষ্ট, বুঝেছো? আচ্ছা, এটা হলো ওই যে আমাদের ইয়াটার পিছনে ওই যে যেই গুলিটা দিয়ে আমরা করবো আর কি, বুঝছো না, সেটার নিচে দুইটা চাকা, ঠিক আছে, দুইটা চাকা। সো এইটা দেখো আনুভূমিকের সাথে এই নলটা 30 ডিগ্রি কোণে বাঁকানো আছে, ঠিক আছে, আনুভূমিকের সাথে এই নলটা 30 ডিগ্রি কোণে বাঁকানো আছে। দেখেছো, একদম পারফেক্ট 30 ডিগ্রি হয়েছে। বিশ্বাস না হলে মেপে দেখো। সো 3000 কেজি ভরের একটা কামান, এই যে দেখো এই কামান, এটা কামানের ভর হচ্ছে ভাইয়া 3000 কেজি, 3000 কেজি ভর, এই কামানের ভরটা। আচ্ছা, ফায়ারিং নল আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বসানো আছে। এই যে দেখো ছোট্ট বন্ধুরা, এইটা যদি আমাদের আনুভূমিকটা হয়, এই যে আনুভূমিকটা যদি এইটা হয়, তাহলে আনুভূমিকের সাথে ঠিক 30 ডিগ্রি কোণে আমাদের নলটা বাঁকানো আছে, বুঝছো? যদি 10 কেজি ভরের একটা গোলা 250 মিটার পার সেকেন্ড বেগে ফায়ার করা হয় তবে কামানের পশ্চাৎ বেগ কত? বুঝছো, কামানের পশ্চাৎ বেগ কত? তাহলে কি করলো দেখো, করছেটা কি, আনবিলিভেবল। সো এইখানে আমাদের একটা কামান আছে, কামানটা গোলা বাইর করছে, বুঝছো, সবুজ কালারের একটা টকটকে লাল গোলা। কালারটা কি, কি কালার এটা? লাল কালার। ওকে, অনেকে কালার চিনো না, খুবই দুঃখজনক। তো যদি 10 কেজি ভরের একটা গোলা 250 মিটার পার সেকেন্ড বেগে ফায়ার করা হয় তবে কামানের পশ্চাৎ বেগ কত? সো ভাইয়া এই যে গোলাটার ভর হচ্ছে ভাইয়া বলে দিছে 10 কেজি, এবং সেটা 250 মিটার পার সেকেন্ড বেগে ফায়ার করা হলো, 250 মিটার পার সেকেন্ড বেগে এটা ফায়ার করা হলো। তাহলে গুলির পশ্চাৎ বেগ কত? সরি, গুলি তো না, কামানের পশ্চাৎ বেগ কত? কামানের পশ্চাৎ বেগ কত? এভাবে করে ঢিচিয়া করে গুলি করছে, তাহলে এই যে কামানটা সেটা কি হবে? এটা পিছনের দিকে সরে আসবে না? যদি মাটি টাটি না থাকতো, ধরো মাটি নাই, তাহলে কি হতো? এইদিকে যদি ফায়ার করতো কামানটা এই দিকে চলে আসতো, এই বুঝো। কিন্তু যখন গোলাটা ওই দিকে একটা ভরবেগ লাভ করছে, তাহলে যদি নিচে কোনো ভূমি না থাকতো তাহলে কিন্তু এই দিকে গোলাটা যাওয়ার পরে কামানটা কিন্তু পিছনের দিকে, এই যে এই দিক বরাবর কিন্তু কামানটা সরে আসতো, বুঝছো?
কামানটা কোন দিকে সরে আসতো? এই দিক বরাবর কিন্তু কামানটা সরে আসতো, কিন্তু এখন তো মাটি আছে। সো মাটি থাকার কারণে ভাইয়া ও এই দিকে যে ভরবেগটা পাবে সেই ভরবেগটা কিন্তু দেখা যাবে দুইটা উপাংশ যদি নেই, একটা উপাংশ এদিক বরাবর একটা উপাংশ এদিক বরাবর। একটু ভেঙে ভেঙে করি চলো। তো আমাদের বলতো একদম শুরুতে টোটাল ভরবেগ কত ছিল? 0। দুইটা মানে একটা কামান আর গোলার দুইটা টোটাল ভরবেগ কত ছিল? 0। গোলাটার এই দিক বরাবর ভরবেগ কত হয়েছে? এটা হলো 2500 কেজি মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের এই গোলাটার ভরবেগ পাওয়া গেছে এই দিকে। ভালো কথা। তাইলে বলো তো আমাদের যে কামানটা, সেই কামানটারও কি এই দিক বরাবর একটা ভরবেগ থাকবে না? কামানটা এই দিক বরাবর একটা ভরবেগ পাবে। তাহলে এদিক বরাবর যে ভরবেগ সেটার মান কত? 2500 কেজি মিটার পার সেকেন্ড। বলো এটা মানছো কিনা সবাই? এটা মানতে পারছো কিনা সবাই? একটা ভরবেগ, যদি গোলাটা এদিকে একটা ভরবেগ পায় তাহলে অবশ্যই কামানটা কিন্তু উল্টা দিকে একটা ভরবেগ পাওয়ার কথা। মাটি আছে তারপরে কি হয়েছে সেটা অন্য আলাপ, কিন্তু গোলাটা এদিকে যদি একটা ভরবেগ পায় কামানটা এদিকে একটা ভরবেগ কিন্তু পাবে। ঠিক আছে, ভেরি গুড। এখন খেয়াল করো, এই ভরবেগটাকে যদি আমরা দুইটা উপাংশে ভাগ করে ফেলি, এই ভরবেগটাকে যদি আমরা দুইটা উপাংশে ভাগ করে ফেলি, এই যে দেখো দুইটা উপাংশে যদি ভাগ করে ফেলি, বলো তো আমাদের এই কোণটা কি ভাইয়া 30 ডিগ্রি না? এই কোণটা কি 30 ডিগ্রি না বলো তো? খেয়াল করো, এই যে যদি আমাদের এই কোণটা 30 ডিগ্রি হয় তাহলে এটা বিপ্রতীপ কোণ বলে এটাও কিন্তু 30 ডিগ্রি। ছবিটা একটা লাইনে যদি আঁকি তাহলে বুঝতে পারবা, একটা লাইনে যদি আঁকি বুঝতে পারবা। এইটা ছিল আনুভূমিক, কামানটা সরি গোলাটা এই দিক বরাবর একটা ভরবেগ পাইছে 30 ডিগ্রি কোণে, এদিক বরাবর একটা ভরবেগ পাইছে। তাহলে আমাদের যেই কামানটা আছে কামানটা এদিক বরাবর সেম একটা ভরবেগ পাবে। এই ভরবেগের ভাইয়া দুইটা উপাংশ, একটা হচ্ছে এই দিকে একটা হচ্ছে এই দিকে। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি হবে। সো ওইটাই লিখছি। বুঝতে পারছো? দেখো বুঝেছো কিনা? না বুঝলেও বুঝে যাও, না বুঝলেও বুঝে যাও। সো 30 ডিগ্রি যদি হয় তাহলে বলো তো এই দিক বরাবর এই কামানের ভরবেগটা কত ভাইয়া? 2500 cos 30 ডিগ্রি না? আর এই দিক বরাবর তার ভরবেগ কত পাওয়ার কথা? এদিক বরাবর তার ভরবেগ পাওয়ার কথা 2500 sin 30 ডিগ্রি। সবাই একটু বলো এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে কিনা কথাটা? এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা একটু জানাইতে হবে। সবাই বলো। সিম্পল, সাব্বাস, সিম্পল। থ্যাংক ইউ সো মাচ। তাইলে ভাইয়া এখন বলো এর পশ্চাৎ বেগ বের করতে চাও, তাহলে এক্স অক্ষ বরাবর তার ভরবেগ পেয়ে গেছি আমরা। কামানের এক্স অক্ষ বরাবর ভরবেগ পেয়ে গেছি। ভরবেগ মানে কত? ভর গুণ বেগ। ভরবেগ মানে কত? ভর গুণ বেগ। তাইলে ভরটা হচ্ছে এই এম ধরলাম, ওর এদিক বরাবর বেগ ভি ধরলাম, সমান সমান 2500 cos 30 ডিগ্রি। তাহলে আমাদের বেগের মান কত হবে? বেগের মান হবে 2500 cos 30 মান কত? √3/2 না? √3/2 ডিভাইডেড বাই ভর দিয়ে ভাগ করলে কত হবে? 3000। তাহলে এখান থেকে আমরা একটা বেগ বের করতে পারবো। পশ্চাৎ বেগ কত বের করতে পারবো? 2500 ইন্টু √3/2/3000। এটা আসে 0.72 মিটার পার সেকেন্ড। এটা হলো তার পশ্চাৎ বেগ। এটা হলো কি তার পশ্চাৎ বেগ। 250 মিটার পার সেকেন্ড কিভাবে আসলো? 250 কোথায় লিখছি? এই যে এটা দেওয়া ছিল প্রশ্নের মধ্যে, এই দেখো একটা গোলা এত বেগে ফায়ার করা হলো। এই যে গোলাটা যে ছুঁড়ে মারছিল গোলাটার বেগ ছিল 250, ভর ছিল 10। তাহলে ভরবেগ কত পাইছে? গোলাটা যেই ভরবেগ পাইছে কামানটা সেই একই ভরবেগ উল্টা দিকে পাবে। বুঝতে পারছো? শুধু আনুভূমিক উপাংশ কেন নিলাম? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো ভরবেগটা পাইছি এই দিক বরাবর, কিন্তু বলতো আমাদের কামানটা কি এদিক বরাবর চলতে পারবে? পারবে না। তাহলে ভরবেগের দুইটা উপাংশ তুমি যদি নাও, এই যে দেখো ভরবেগের দুইটা উপাংশ এই দিক বরাবর তার চলার কথা ছিল, কিন্তু রাস্তা তো আছে, রাস্তা ভেদ করে তো যাইতে পারবে না। তাইলে তার যদি দুইটা উপাংশে ভাগ করো, একটা উপাংশ এইদিকে একটা উপাংশ এইদিকে, তাহলে এই উপাংশটা কিন্তু তাকে পিছনের দিকে ঠেলবে, আর এই দিকের যে উপাংশটা সেটা মাটিতে একটা অতিরিক্ত চাপ প্রদান করবে, মাটিতে একটু বেশি বল প্রয়োগ করবে। বুঝতে পারছো? আফিয়া আক্তার দেখো তো আপু বুঝছো কিনা, বুঝেছো কিনা? জি থ্যাংক ইউ। সো তাইলে আমরা এখান থেকে বেগটা বের করে ফেললাম 0.72। আচ্ছা ভেরি গুড। এখন আসো আমাদের পরের যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে
ফায়ারিং এর জন্য 200 মিলি সেকেন্ড সময় প্রয়োজন হলে ফায়ারিং এর জন্য কামান কর্তৃক মাটিতে অতিরিক্ত প্রযুক্ত বল কত? তাহলে দেখো মাটিতে অতিরিক্ত প্রযুক্ত বল কি হবে? মাটিতে অতিরিক্ত প্রযুক্ত বল সমান সমান, এই অতিরিক্ত প্রযুক্ত বল কি ভরবেগের পরিবর্তনের হার না? যে মাটিতে মানে কি ওয়াই অক্ষ বরাবর, মাটিতে প্রযুক্ত বল মানে কোনটা? ওয়াই অক্ষ বরাবর বল। তাহলে ওয়াই অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন কতটুকু হয়েছে? ওয়াই অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন কতটুকু হয়েছে? এই যে 2500 sin 30 ডিগ্রি না, ডিভাইডেড বাই 200 মিলি সেকেন্ড। তাহলে এখান থেকে কত হয় দেখো, ডিভাইডেড বাই 200 মিলি সেকেন্ড, তাহলে কত আসে? 2500 ইন্টু সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই 200, এটা আসে 6.25। এটা আসে মাটিতে অতিরিক্ত যে প্রযুক্ত বল, সেটা আসে 6.25। আমি কি এখানে, ও সরি, এটা 200, এটা 200 মিলি সেকেন্ড, 10 টু দি পাওয়ার -3 সেকেন্ডে কনভার্ট করলাম, তাহলে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ দিলে আসতেছে 6250 এত নিউটন, 6250 নিউটন। ঠিক আছে, এখন বলতে পারো ভাইয়া মাটিতে অতিরিক্ত প্রযুক্ত বল এটা কিভাবে হইলো? দেখো এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন। খেয়াল করো, মাটিটা যদি না থাকতো তাহলে তার ওয়াই অক্ষ বরাবর যে ভরবেগটা হয়েছে 2500 sin 30 ডিগ্রি, সেই ওয়াই অক্ষ বরাবর ভরবেগ কিন্তু বজায় থাকতো। কথা বুঝো, 2500 sin 30 ডিগ্রি নিচের দিকে যে বলটা আছে, মাটি যদি না থাকতো তাহলে কিন্তু এই 2500 sin 30 ওয়াই অক্ষ বরাবর এই কামানটা অর্জন করতো। কিন্তু মাটি থাকার কারণে কি হয়েছে, তার 2500 sin থিটাটা 0 হয়ে গেছে। কত হয়ে গেছে? নিচের দিকে যে 2500 sin থিটা ভরবেগ ছিল সেইটা মাটি থাকার কারণে সাথে সাথে 0 হয়ে গেছে। তাহলে ভরবেগের পরিবর্তন কত? 2500 sin 30 - 0 ডিভাইডেড বাই এটা কত সময় হয়েছে? 200 মিলি সেকেন্ডে হয়েছে। বুঝছো? একজন বলছো ভাইয়া ওয়েট কাউন্ট হবে না। ভেরি গুড, আমি এই প্রশ্নটা আশা করছিলাম। বলো তো ভাইয়া এখানে কি চাইছে? এইখানে কি চাইছে? কামান কর্তৃক ফায়ারিং এর জন্য কামান কর্তৃক মাটিতে অতিরিক্ত প্রযুক্ত বল কত নির্ণয় করো। তাহলে এক্সট্রা কতটুকু দিছে? এক্সট্রা দিছে কিন্তু এই যে এই ভরবেগের পরিবর্তনের হারটা। নিলয় প্রমিত সুন্দর প্রশ্ন করছো, বুঝছো? বলো। হ্যাঁ, পিছনের দিকে তো যাবেই, এবং মাটিতে একটা এক্সট্রা চাপ দিয়ে তারপর যাবে। ঠিক আছে। ও রিফাত বলছো, আরে এটাই তো বললাম এতক্ষণ ধরে যে কেন এগুলা বুঝতে হবে ভাইয়া, এগুলা এখন বুঝতে হবে। অনেক চিবাই চিবাই করে আসছি এতদিন, এখন বোঝার সময়। দেখো আমাদের ভরবেগের পরিবর্তন, জাস্ট এখানে চেঞ্জটুকু নিয়ে আমরা কাজ করছি। সো আমাদের শেষ ভরবেগ কত হয়ে গেছিল? 0। শেষ ভরবেগ কত হয়ে গেছিল? 0। আর যদি মাটিটা না থাকতো তাহলে তো নিচের দিকে 2500 sin 30 তার একটা ভরবেগ ছিলই। সো 2500 sin 30 ভরবেগ যদি মাটি না থাকতো তাহলে সে অর্জন করতো, কিন্তু মাটি থাকার কারণে সেটা 0 হয়ে গেছে। তাহলে ভরবেগের পরিবর্তন কত হয়েছে? এটা -0। সো এখানে তুমি বলতে পারো না ভাই আপনি 0 মাইনাস এটা দেন, আলটিমেটলি আমাদের ডিরেকশনটা এদিক ওদিক হবে। কিন্তু আমাদের তো বলছে অতিরিক্ত বলের মান কত, তাহলে মানটাই আমরা বের করে ফেললাম। বুঝছো? অতিরিক্ত বল যদি না বলতো তাহলে কি করতা? বলো, তুমিই বলো কি করতা। তুমি তো অতিরিক্ত বল বের করেই ফেললা, যেটা কঠিন পার্ট। আর যদি এক্সট্রা বলের কথা বলে, যখন এটা স্থির ছিল তখন এক্সট্রা কতটুকু সেটা বল প্রয়োগ করতো? এমজি পরিমাণ বল প্রয়োগ করতো না? এই যে 3000 কেজি ইন্টু 9.8। যদি বলে মোট বল কত প্রযুক্ত হলো, তাহলে মোট বল কত হবে? মোট বল হচ্ছে 3000 কেজি ইন্টু জি, যেটা অলরেডি স্থির থাকা অবস্থাতেই মাটিতে প্রয়োগ করতো। আর যখন ফায়ারিং করছে তার জন্য নিচে অতিরিক্ত একটা বল প্রয়োগ করছে, তাহলে দুইটা মিলে কত হবে? দুইটা যোগ করে হবে। ক্লিয়ার? বলো রকিবুল, বুঝেছো কিনা বলো। রিফাত বলেছো আন্তর্জাতিকভাবে দুঃখিত। আরে দুঃখিত বলার কিছু না, বুঝছি রকিবুল। গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে অঙ্কগুলো কিন্তু অনেক মজার। তাইলে মাটিতে অতিরিক্ত প্রযুক্ত বল হচ্ছে এত। ডান ডান ডানাডান ডান। এইবার আসো, এই প্রশ্নটা খুবই কমন, এটা করব, পরেরটা হোমওয়ার্ক দিব। না, পরেরটা হোমওয়ার্ক দিব না, তারপরেরটা হোমওয়ার্ক দিব। হ্যাঁ, এটা হোমওয়ার্ক দিব। দেখো কি বলছে, খুব সহজ প্রশ্ন। 3 কেজি ভরের বস্তু বিস্ফোরিত হয়ে 1:1:3 অনুপাতে বিভক্ত হয়। হালকা খণ্ড দুইটা পরস্পর লম্বভাবে 120 মিটার পার সেকেন্ড বেগে বিক্ষিপ্ত হলে অবশিষ্ট ভরটির বেগ কত? আচ্ছা, হালকা বস্তু বুঝবো কেমনে? ভর তো দেওয়া আছে 1:1:3, এখানে হালকা বস্তু কিভাবে বুঝবো? বলো তো, হালকা বস্তু কিভাবে বুঝবো?
হ্যাঁ, যেটার অনুপাত বেশি 1:1:3 তো দেওয়া আছে। তার মানে একটার ভর যদি m হয়, আরেকটার ভর যদি m হয়, তার আরেকটা 3m। তাহলে দেখো বিষয়টা এরকম, 3 কেজি ভরের একটা বস্তুর কথা বলছে। এই যে এই বস্তুটা হচ্ছে নাকি 3 কেজি ভরের একটা বস্তু। তো ভাইয়া এই বস্তুটা বিস্ফোরিত হয়েছে, বুঝছো? দেখো এই বস্তুটা বিস্ফোরিত হয়েছে, বিস্ফোরিত হয়ে ধরো এইখানে একটা টুকরা পাওয়া গেছে, তারপরে ধরো আমাদের এইখানে আরেকটা টুকরা পাওয়া গেছে, এবং ধরো এইখানে আরেকটা টুকরা, তিনটা টুকরা হয়েছে। এই তিনটা টুকরার এটার ভর যদি m একক হয়, এটার ভর m একক হয়, তাহলে এটার ভর হচ্ছে 3m একক। কথা ক্লিয়ার? কারণ 1:1:3 অনুপাতে এরা বিভক্ত হয়েছে। তাহলে একটা যদি m হয়, একটা যদি m হয়, একটা হবে 3m। তাহলে বলো তো এই তিনটার ভরের যোগফল কত? m প্লাস m প্লাস 3m সমান সমান কি 3 কেজি না ভাইয়া? কারণ এটা m ধরছো, m ধরছো, 3m ধরছো, 3 কেজি ভরের বস্তুটা ভেঙেই তো সেটা m 3m এ পরিণত হয়েছে। কথা বুঝছো? 3 কেজি ভরের বস্তুটাই তো এটা বিস্ফোরিত হয়ে m 3m এ পরিণত হয়েছে। তাহলে m প্লাস 3m এর যে টোটাল ভর সেটা কি 3 কেজির সমান না? তাহলে m প্লাস 3m এর টোটাল ভর হলো 3 কেজির সমান। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 5m = 3, m এর মান হচ্ছে 3/5। তাহলে বলো তো আমাদের এই বস্তুর ভর কত? এই বস্তুর ভর হচ্ছে 3/5। আমি কি সব যোগ বিয়োগ আসলে ঠিকঠাক মতন করেছি? আশা করি করেছি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আশা করি। m:1:3 না? হ্যাঁ তাহলে ঠিক আছে, 5। হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটার ভর হলো 3/5 কেজি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এইটার ভর হলো 3/5 কেজি, এবং এইটার ভর হলো, তাহলে দেখো এটার ভর কত? আমাদের 3m যেহেতু 9/5 কেজি, 9/5 কেজি। বুঝেছো? এটা হলো 9/5 কেজি, এটা হলো 3/5 কেজি, এটাও হলো 3/5 কেজি। ঠিক আছে? তাহলে তিনটা টুকরার ভর কত কত করে হলো সেইটা আমরা বের করলাম। এখন খেয়াল করো যে আমাদের এইখানে যখন এটা বিস্ফোরিত হয়েছে, বলো তো একদম শুরুতে আমাদের এই বস্তুটা কিন্তু স্থির ছিল, অর্থাৎ তার আদি ভরবেগ ছিল 0। তাহলে বলো তো বিস্ফোরিত হয়ে তারা যেভাবেই ছিটকায় যাক না কেন, তাদের শেষ ভরবেগের সমষ্টি কত হবে? 0 হবে। গুড, শেষ ভরবেগের সমষ্টি হবে 0। তাইলে বস দেখো এই দিক বরাবর আমি মনে করলাম তারা কি বলছে, দেখো হালকা খণ্ড দুইটা পরস্পর লম্বভাবে 120 মিটার/সেকেন্ড বেগে চলে যায়। তাহলে এই দুইটা হালকা খণ্ড তারা পরস্পর লম্বভাবে, এই যে একটা যায় যেদিকে তার সাথে লম্বভাবে আরেকটা চলে যায় 120 মিটার/সেকেন্ড বেগে। এই বেগটা হচ্ছে 120 মিটার/সেকেন্ড, এই বেগটাও হচ্ছে 120 মিটার/সেকেন্ড। তাহলে বলছে অবশিষ্ট ভরটির বেগ কত? এই ভরটার বেগ কত হবে? তাহলে খেয়াল করো আমাদের শুরুতে টোটাল ভরবেগ ছিল 0। আমাদের এই বস্তুটা ডান দিকে একটা ভরবেগ অর্জন করছে, এই বস্তুটা উপরের দিকে একটা ভরবেগ অর্জন করছে। দুইটার টোটাল ভরবেগের লব্ধি কোন দিকে? এই দিক বরাবর না? দুইটার টোটাল ভরবেগের লব্ধি কোন দিকে? এই দিক বরাবর না? তাহলে যদি তিনটা অবজেক্টের টোটাল ভরবেগ আদি ভরবেগের সমান করতে হয়, বা আদি ভরবেগের সমান মানে কি 0 করতে হয়, তাহলে 3 নাম্বার বস্তুর ভরবেগের মানটা কি ঠিক এই লব্ধির বিপরীত দিকে হতে হবে না? ঠিক এই লব্ধির বিপরীত দিকে হতে হবে না? বলো এই কনসেপ্টটা কি বুঝছো কিনা একটু বলো। থ্যাংক ইউ। লব্ধির বিপরীতে সমান বল হইতে হবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা এটা অনেকভাবে করতে পারি। আমরা প্রথমে আগে এই দুইটার লব্ধি বের করে সেটার মান যা হবে এটার ভরবেগের মান তাই হবে, এবং দিক হবে এই লব্ধিটার বিপরীত। এভাবে হিসাব করে ম্যানুয়ালি করতে পারি, মানে ধরে ধরে করতে পারি। অথবা আমরা চাইলে খুবই স্মার্টলি ওই যে ভেক্টরের যেই IJK সিস্টেম সেটা করতে পারি, ওই যে বাংলা প্রো ম্যাক্স ওই নিয়মে। সো দেখো আমরা এখান থেকে মনে করলাম এখানে তাহলে লব্ধি কিছু লাগবে না। সো আমাদের একদম শুরুতে ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করছি। এখন ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করছি।
শুরুতে টোটাল ভরবেগ হলো 0। তারপরে বলো m1 ভরের মান হলো 3/5, তার বেগ হচ্ছে 120 ছিল। এই বেগটা কি ভাইয়া এক্স অক্ষ বরাবর না? তাহলে এই যে ভরবেগটা, সেই ভরবেগটা হচ্ছে আই ক্যাপ বরাবর, প্লাস এই ভরবেগটা কোন দিক বরাবর? ওয়াই অক্ষ বরাবর, মানে জে ক্যাপ বরাবর। তাইলে বস আমি লিখতে পারি 3/5 ইন্টু 120, এইটা হলো জে ক্যাপ, প্লাস এর ভর জানি কত ছিল 9/5, এটার বেগ কত সেইটাই আমাদেরকে বের করতে হবে। এটা কত আই কত জে এটাই আমাকে বের করতে হবে। তাহলে একদম সিম্পল, আমরা এখান থেকে 9/5v এটার মান কত যদি বের করতে চাই, এক কাজ করি সবাইকে আমরা চলো 5 দিয়ে গুণ করে দেই, সবাইকে আমরা 5 দিয়ে গুণ করে দেই। তাহলে কি থাকে 9v সমান সমান 3 বারং 36, 360 আই ক্যাপ বা মাইনাস 360 আই ক্যাপ, মাইনাস 360 আই ক্যাপ, মাইনাস 360 আই ক্যাপ এবং মাইনাস 360 জে ক্যাপ। যদি 9 দিয়ে সবাইকে ভাগ করে দেই তাহলে 4 নং 36 মাইনাস 40 আই ক্যাপ মাইনাস 40 জে ক্যাপ। তাহলে এখান থেকে দেখো ওই 3 নাম্বার বস্তুটার বেগ কত হবে সেটা আমরা বের করে ফেলতে পারলাম। তাহলে বেগের মান কত বের করতে পারবা না? দিক কত বের করতে পারবা না? বেগের মান হবে স্কয়ার রুট অফ মাইনাস 40 স্কয়ার প্লাস মাইনাস 40 স্কয়ার। হিসাব করে দেখবা এবং বলো তো ভাইয়া এই ভেক্টরটা কোন চতুর্ভাগে আছে বলো তো? এই ভেক্টরটা দুইটাই মাইনাস, কোন চতুর্ভাগে আছে বলো তো? কোন চতুর্ভাগে আছে বলো তো? থার্ড। ভেরি গুড। সো তাহলে এই ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে ভাইয়া এই বেগের ডিরেকশনটা কোন দিকে। এই বেগটা হলো এক্স অক্ষ বরাবর -40 এবং ওয়াই অক্ষ বরাবর -40। তার মানে এইরকম একটা দিকে, এইরকম একটা দিকে আমাদের এই 3 নাম্বার বস্তুটার বেগ কাজ করছে। বুঝতে পারছো? আর যেহেতু দুইটার ভ্যালুই সমান তাহলে অ্যাঙ্গেলটা আসলে এই অ্যাঙ্গেলটা কত 45 ডিগ্রি চোখে মুখে দেখেই বলে দেওয়া যায়, তাই না? কারণ যখন আমাদের এই বাহুটার দৈর্ঘ্য 40, এই বাহুটার দৈর্ঘ্য 40, তাহলে দুইটার বাহু মান যদি সমান হয়, তুমি এখানে ত্রিকোণমিতি করো, জ্যামিতি করো, যেমনি খুশি তেমনি করো, সবাই জানো এই অ্যাঙ্গেলটা তাহলে 45 ডিগ্রি হবে। লম্ব বাই ভূমি এক হয়ে যাচ্ছে, tan 45 এর মান 1। ঠিক আছে, ডান। তাহলে এখান থেকে বেগের মান বের করে ফেলতে পারবা, দিকও বের করে ফেলতে পারবা। দিক কত হবে যদি বলি যে এটা কোন দিক বরাবর? এটা হচ্ছে আসলে মূলত তুমি যেহেতু এটা ভর্তি পরীক্ষা আসছিল এই জায়গাতে রেখে দিলেই ডান, কোনো অসুবিধা নেই। তবে এখানে তোমাকে একটু দেখাই দিতে হবে কোন পাশটাকে এক্স অক্ষ ধরছো, যে এটাকে তুমি এক্স অক্ষ ধরছো, এটাকে ওয়াই অক্ষ ধরছো, তারপরে সেটার সাপেক্ষে এটার ভেক্টরটা এরকম আসছে। যদি মান বের করতে চাও তাহলে তো হইলই, আর দিক বের করতে চাইলেও এটা কি বলতে পারি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ তৈরি করছে। 135 তো না, 225। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 180 প্লাস 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, কোণ উৎপন্ন করেছে। বুঝেছো? 225। গুড, ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ডান, একদম সহজ। সবাই বুঝছো? ক্লিয়ার সবাই? হ্যাঁ দিতে পারতাম। রুবায়েত বলছে একটা ভালো প্রশ্ন, ভাইয়া যদি প্রথম দুইটা লম্বভাবে না বলতো তাহলে কি আইজে ক্যাপ দিতে পারতাম? যদি আমাদেরকে বলে দিত ধরো দুইটার মধ্যবর্তী কোণ হলো 60 ডিগ্রি, তাহলে কি করতাম? তখন যে কোনো একটার বেগটা তুমি এক্স অক্ষের ধনাত্মক দিকে ধরবা, আরেকটার বেগটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ নিয়ে তাকে আইজেতে প্রকাশ করতে পারবা না? এই পারবা না? এই যে বেগটা সেটা যদি এক্স অক্ষ বরাবর থাকে, এটাকে যদি আই ক্যাপ বলি, তাহলে 60 ডিগ্রি কোণে যদি কোনো ভেক্টর থাকে মান সমান, ভেক্টরের মান জানো, তাহলে সেটাকে আইজেতে কনভার্ট করতে পারবা না? cos 60 আই ক্যাপ sin 60 জে ক্যাপ হবে তখন। সো তাহলে তখন এই যে জে এর জায়গায় ওটা বসাবা, সামথিং আই প্লাস সামথিং জে ক্যাপ হবে এবং তারপরে 9v। আচ্ছা তোমরা, আমি যে এখানে শর্টে লিখছি তোমরা কি এটা বুঝবা আসলে পরে? যখন তোমরা বড় হবা তখন কি তোমরা বুঝবা আসলে? সো 0 সমান সমান এখানে হচ্ছে এই যে m, তারপরে হলো v1 m1 v1 i ক্যাপ প্লাস m2 v2 না m2, একটা কাজ করি দাঁড়াও, এই যে m1 v1 m2 v2 তারপরে প্লাস এখানে হবে m3 v3, হ্যাঁ,
তো তারপর এখান থেকে এখানে নিয়ে আসলাম, আর কিচ্ছু না। আশা করি তোমরাও আমার মতন এই উপরে যে লিখে ফেলছো একটু উপরে তুলে তারপরে লিখে ফেলো, তোমাদের যাতে কষ্ট হয় সেরকম কোনো কিছুই তো আমি আসলে করি না। আনবিলিভেবল। ডান। এবার এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আমাদের চ্যাপ্টার 3 এর কনসেপ্ট এখানে লাগবে, ঠিক আছে? চ্যাপ্টার 3 এর কনসেপ্ট এখানে লাগবে, বুঝছো ভাই? প্র্যাকটিস শিটের অ্যান্সার 135 ডিগ্রি দেওয়া। 135 ডিগ্রি কেমনে হবে? 135 ডিগ্রি তারা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে ধরে বিবেচনা করছে এই জন্য, অথবা ওই যে নিচের অ্যাঙ্গেলটা ধরছে। ভাইয়া তুমি তো এটা বুঝছোই, এই যে যদি এই অ্যাঙ্গেলটার কথা বলে, এই অ্যাঙ্গেলটা কত হবে? 135 ডিগ্রি হবে না? ও অসুবিধা কি? এটা আমি বের করছি, এইটা ওরা বের করছে এইটা। আহা, এত পেইন নাও কেন? হ্যাঁ, এত পেইন নেওয়ার কি আছে? গুড। হ্যাঁ, তখন -135 বললে ভালো। ঠিক আছে, জোস। এইবার আসো, খুব সুন্দর একটা প্রশ্ন। কি বলছে দেখো, গাছের ডালে বসা 1.975 কেজি ভরের একটা পাখিকে 0.025 কেজি ভরের একটা বুলেট 400 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে আঘাত করে পাখিটার ভিতরেই রয়ে গেল। ইস, এখানে কেন পাখিটা কি আসলো? আমরা একটা ইয়া দিতে পারতাম, বস্তু দিতে পারতাম। যাই হোক, অনুভূমিক বেগে আঘাত করে পাখিটির ভিতরেই রয়ে গেল। পাখির আনুভূমিক বেগ নির্ণয় করো। ডালটি মাটি হতে এত মিটার উপরে হলে পাখিটা কত দূরে সামনে গিয়ে পড়বে? ভাইয়া দেখো, কাহিনী আসলে কি হয়েছে। পাখিটা ভূমি থেকে বা মাটি থেকে পাখিটা 313.6 মিটার দূরে ছিল, বুঝছো? এই বুঝতে পারছো পাখিটা কতটুকু উচ্চতায় ছিল? ভূমি থেকে পাখিটা ছিল 313 ভূমি থেকে পাখিটা ছিল 313.6 মিটার উচ্চতায়। 313.6 মিটার উচ্চতায়। আমরা পাখি মারবো না, আমরা এখানে মনে করো একটা কি মারলাম, একটা বস্তু, একটা বস্তু, ঠিক আছে? তো দেখো, আমাদের গাছের ডালে বসা এত কেজি ভরের, এটাই হলো আমাদের পাখি। আনবিলিভেবল। সো এইটা হলো এম যেটা ভাইয়া, সেটা সমান সমান হচ্ছে 1.975 কেজি। এইটা একটা ভর রাখা আছে এই ইয়ার উপরে। কিসের উপরে বুঝছো? হ্যাঁ বুঝছি ভাইয়া, এটা একটা উচ্চতায় রাখা আছে। আর এটা হচ্ছে আমাদের বুলেট। বলো তো বুলেটটা কেমন হয়েছে? বলো বুলেটটা কেমন হয়েছে? ওকে। সো এই যে বুলেটটা, সেই বুলেটটা কত বেগে যাচ্ছে? বুলেটটা যাচ্ছে হলো আমাদের 400 মিটার পার সেকেন্ড বেগে। 400 মিটার পার সেকেন্ড, মানে বুঝতেছো কত বেগ এটা? এবং এটার ভর বলে দিয়েছে 0.025 কেজি। এত কেজি ভরের একটা বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলো। এবং আঘাত করার পরে পরের কাহিনী কি হয়েছে দেখো। যখন এটা আঘাত করছে তার ঠিক ইমিডিয়েট পরের কাহিনীটা আমি দেখাচ্ছি, তোমরাও আমার মতো এভাবে কপি করে নাও, নাহলে আর কি শিখলে। সো আঘাত করার পরে এটা হলো প্রথম ঘটনা, এটা হলো দ্বিতীয় ঘটনা। সো আমাদের আঘাত করার পরে এটা অনেকটা ইউটিউবের ইয়া হয়ে গেছে। যাই হোক, তো আঘাত করার পরে এই গুলিটা এর মধ্যে রয়ে গেছে। সো যদি রয়ে যায় তাহলে বলো তো আমাদের মিলিত বস্তুর একটা বেগ আমরা পাবো না ভাইয়া? এই আমরা কি একটা মিলিত বস্তুর বেগ পাবো না? মিলিত বস্তুর একটা বেগ পাবো না? সো আমাদের ওইটা বের করতে বলছে। যদি ভিতরেই রয়ে যায় তাহলে বস্তুটার আনুভূমিক বেগ কত নির্ণয় করো। বস্তুটার আনুভূমিক বেগ কত নির্ণয় করো। না এটা করায়নি শিওর। সো দেখো, ও আচ্ছা, এটা কি তোমাদের ভাইয়া করাইছে? গতিবিদ্যায় করাইছে? গতিবিদ্যায় করাইছে নাকি ভাইয়া? ও তাইলে করাবো না শিওর। দেখো, গতিবিদ্যায় করাইলে এটা আর খালি খালি দেখাবো না। না আচ্ছা, না মনে হচ্ছে, তাহলে মনে হলে বাদ। মনে হওয়াটা থাকলে জীবনে এত মনে হলে কিভাবে হবে? ওকে। সো এখানে দেখো, আমরা যেহেতু বস্তুটা মিলিত হয়ে গেছে, তাহলে মিলিত বস্তুর বেগ বের করতে চাই, তাহলে আমরা এখানে ভর বেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করব। ভর বেগের এই যে পরীক্ষায় কখনো এভাবে লিখবা না। ভর বেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে পাই। দেখো, আমাদের একদম শুরুতে এই যে আমি একবারে লিখতেছি, আশা করি বুঝবা। দেখো তো, এই যে গুলিটা যেটা আছে, গুলিটার ইয়া কত, ভর কত? 0.025 ইন্টু হচ্ছে 400 প্লাস আমাদের ওই ব্লকের ভর কত ছিল? 1.975। এটার ভর হচ্ছে 0 সমান সমান, যখন দুইটা বস্তু মিলিত হয়ে গেল তখন 1.975 প্লাস 0.025, এবং এটা এখান থেকে তাদের মিলিত বস্তুর বেগ কত বের করে ফেলতে পারবো। ডান, ভেরি ইজি।
তাহলে 0.025 ইন্টু 400 ডিভাইডেড বাই 2, এটা আসে হচ্ছে 5। তাহলে ভাইয়া 5 মিটার পার সেকেন্ড বেগে এখান থেকে তারা পড়বে। এটা হলো 5 মিটার পার সেকেন্ড বেগে তারা রওনা দেওয়া শুরু করবে, বুঝছো? 5 মিটার পার সেকেন্ড বেগে রওনা দেওয়া শুরু করবে। ভাইয়া পাখি তো স্থির ছিল, তাহলে মিলিত বলতে বুলেটের বেগ বুঝাবে না? না না না, যখন একটা গতিশীল বস্তু একটা স্থির বস্তুকে ধাক্কা দিয়ে সামনে আগায়, তখন কি প্রথম বস্তু যেই বেগে আসছিল দ্বিতীয় বস্তু কি মানে মিলিত হওয়ার পরে কি তারা একই বেগে সামনের দিকে আগায় নাকি? মিলিত বস্তুর বেগটা কি একটু কমে যায় না? কেন কমার কথা? কারণ প্রথমে যেই ভরবেগটা ছিল ধাক্কা খাওয়ার পরেও তো টোটাল ভরবেগটা সেম থাকতে হবে, কিন্তু এই দ্বিতীয় বস্তুটা তো স্থির, যখন এটা মিলিত হয়ে গেল টোটাল বস্তুর ভর বেড়ে গেল। তাইলে যদি আগে বেগ বেশি থাকতো, ভর যখন বেড়ে গেছে তখন এখন কি হবে? বেগ কমে যাবে না? আশা করি বুঝছো। তো তাইলে দেখো, এটা হলো আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে এটা পেলাম। তাহলে 5 মিটার পার সেকেন্ড বেগ। এখন এইখানে তোমরা ওই ডায়নামিক্সে যে ভাইয়া করাইছে ভাইয়ারটা, তাইলে এখান থেকে দেখে ফেলবা যে এখানে আমাদের বস্তুটা যদি এখান থেকে এখন পড়ে, এখান থেকে পড়ে, তো আমাদেরকে বলছে নিচের দিকে যদি এটা 313.6 মিটার নিচে পড়ে, তাহলে মাটি থেকে পাখিটা কত দূর সামনে গিয়ে পড়বে? এই সরণের মান কত, এক্স এর মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। এক্স এর মান কত এটা বের করতে হবে। তাইলে এটা আমি আর করলাম না, এইটা আমি আর করলাম না। এইটা হচ্ছে গতি থেকে দেখবা, গতিবিদ্যা থেকে ওই যে একটা সূত্র আছে না, y সমান সমান x tan থিটা নট মাইনাস 2v নট স্কয়ার, সরি ওই যে আমাদের সূত্র কি ছিল জানো? gx স্কয়ার ডিভাইডেড বাই gx স্কয়ার ডিভাইডেড বাই 2v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট, cos স্কয়ার থিটা নট। এই কেসে আমাদের থিটা নট কত? বস্তুটা আনুভূমিকের সাথে কত কোণে পড়ছে? 0 ডিগ্রি কোণে পড়ছে, 0 ডিগ্রি কোণে পড়ছে, ঠিক আছে? এবং তাদের মিলিত বস্তুর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবং আমাদের যেহেতু থিটা নট 0, তাহলে এই পার্টটা পুরাটাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। y এর মান বসাবা হচ্ছে 313.6। যেহেতু এটা নিচের দিকে, তাহলে এটা মাইনাস বসালাম, কারণ জি এর সামনে মাইনাস দিছো, জি হলো নিচের দিকে। ওয়াইটাও স্মরণ হয়েছে কত? ওয়াই অক্ষ বরাবর স্মরণ কত হয়েছে? নিচের দিকে 313.6। তাহলে জি এর দিকে যেহেতু সমীকরণ একবার জি এর সামনে মাইনাস ইউজ করছো, অর্থাৎ নিচের দিকে মাইনাস, তাহলে এটাও নিচের দিকে, এটার সামনে মাইনাস দিলাম, সমান সমান হবে মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2v নট স্কোয়ার। ভি নট মানে কত? 2 ইন্টু 5 স্কোয়ার, 2 ইন্টু 5 স্কোয়ার cos স্কোয়ার 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান 1, এটা লিখা লাভ নাই। cos 0 ডিগ্রি মান 1, তাহলে এটা হচ্ছে 1। তাহলে এখান থেকে x এর মান কত বের করে ফেলবা, করেই তো দিলাম, ঠিক আছে? ডান, এক লাইনে শেষ। 40 আসে। উলম্ব বেগ তো ভাই শুরুতে নাই, এটার কথা বলতেছো? এটার কথা বলতেছো যে এখানে কত বেগে আঘাত করবে? সো এক্স অক্ষ বরাবর বেগ তো ফিক্স থাকবে, ওয়াই অক্ষ বরাবর বেগ vy ইজ ইকুয়ালস টু জিটি দিয়ে করে ফেলবা, ঠিক আছে? তাহলেই হবে। ওকে, হ্যাঁ, ওয়াই সূত্র দিয়ে টি বের করতে হবে, এটাই। তাহলে কত দূর সামনে গিয়ে পড়বে বের করবা। সো এটা ডিটেলস তো গতিবিদ্যায় দেখছোই। ডান, চলো পরেরটা দেখি। এটা হোমওয়ার্ক দিব বলছিলাম, এটা তোমাদের প্র্যাকটিস শিটের 35 নাম্বার অঙ্ক। না পারলে ওখান থেকে সলভ দেখে নিবা, ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক। ভেরি গুড। এইবার আসো আমরা সংঘর্ষ নিয়ে পড়াশোনা শুরু করি। সংঘর্ষ নিয়ে পড়াশোনা শুরু করব। আমাদের সংঘর্ষ আছে ভাইয়া 2 রকমের, বুঝছো? সংঘর্ষ আছে হলো ভাইয়া 2 রকমের সংঘর্ষ। সংঘর্ষ আছে ভাইয়া 2 রকমের। একটা টাইপের সংঘর্ষ হলো স্থিতিস্থাপক বা ইলাস্টিক কলিশন, স্থিতিস্থাপক বা যেটাকে আমরা বলি ইলাস্টিক কলিশন। আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক সংঘর্ষ, এটাকে বলে ইনইলাস্টিক। সংঘর্ষের বাংলা হচ্ছে কলিশন, ঠিক আছে? তাহলে একটা ইলাস্টিক কলিশন, একটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন। তো ভাইয়া দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষ যেইটা, সেইখানে আমাদের ভরবেগ সংরক্ষিত থাকবে। ভরবেগ
সংরক্ষিত থাকবে, অর্থাৎ পি ইনিশিয়াল সমান সমান পি ফাইনাল হবে, পি ইনিশিয়াল সমান সমান পি ফাইনাল হবে। আর ইনইলাস্টিক কলিশন যেটা যেটা ইনইলাস্টিক কলিশন, সেইখানেও আমাদের ভরবেগ সংরক্ষিত থাকে। ইনইলাস্টিক কলিশন যেটা, এটাতেও ভরবেগ সংরক্ষিত থাকবে। একটা কাজ করি, এটাকে একটু এই সাইডে দেখাই, না হলে একটু হিজিবিজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা না হলে একটু হিজিবিজি হয়ে যাচ্ছে। মানে ভাই সংঘর্ষ হইলেই ভরবেগ সংরক্ষিত থাকবে, কোনো কনফিউশন নাই। কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তিও সংরক্ষিত থাকবে। গতিশক্তি সংরক্ষিত থাকবে, অর্থাৎ ধাক্কা খাওয়ার আগে তাদের যে ইনিশিয়াল গতিশক্তি ই কে ইনিশিয়াল, এনার্জি কাইনেটিক ইনিশিয়াল, সমান সমান হবে এনার্জি কাইনেটিক ফাইনালের। কিন্তু বস যেইগুলা হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ, যেইগুলা হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেইগুলাতে কিন্তু, যেগুলো আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেইগুলাতে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকবে না, সেইগুলাতে গতিশক্তি সংরক্ষিত থাকবে না। বুঝতে পেরেছ? একটা ছোট্ট কাজ করি, দাঁড়াও, এটা তোমাদের করা দরকার নেই, আমি এগুলাকে একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই, একটু ছোট্ট করে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। তো সংঘর্ষ হচ্ছে দুই রকমের। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ডান 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 ডান। ওকে, ভরবেগ সংরক্ষিত, গতিশক্তি সংরক্ষিত, এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ডান। সো স্থিতিস্থাপক সংঘর্ষ যেটা, ইলাস্টিক কলিশন যেটা, সেইখানে আমাদের ভরবেগ সংরক্ষিত থাকবে। ভরবেগ ভাই যে কোনো সংঘর্ষ হইলেই ভরবেগ সংরক্ষিত থাকবে। এই এটা বলছিলাম না, যে কোনো ভরবেগ, যে কোনো সংঘর্ষ যদি হয় তাহলেই সেখানে ভরবেগ সংরক্ষিত থাকবে। ও সরি, গতিশক্তি সংরক্ষিত, আমি তো 9 লিখছি, তোমরা 9 দেখতে পাচ্ছ না? কি ব্যাপার, তোমাদের চোখ এত খারাপ হয়ে গেল কেন? হ্যাঁ, কি ব্যাপার? পড়াশোনা করতে করতে চোখের রোগ বাঁধিয়ে ফেললে হবে? ছি 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 ছি। ওকে, সরি দেখিনি, আহা ঠিক আছে, ঠিক আছে, এত সরি বলার কিছু নেই, ঠিক আছে, খেয়াল করবা এরপরের থেকে, ঠিক আছে। যেটা বলছিলাম, দেখো স্থিতিস্থাপক বা ইলাস্টিক কলিশন ভাই যে কোনো ধরনের সংঘর্ষ হইলেই সেখানে ভরবেগ সংরক্ষিত থাকবে। কেন বলো তো? ওই যে বলছিলাম যে আমাদের যখনই সংঘর্ষ হবে, ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি বাহ্যিক কোনো বল কাজ না করে, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে যদি ট্রানজেকশন হয়, ওই যে বলছিলাম না যে দুইজনের মধ্যে যতই ট্রানজেকশন হোক না কেন, নেট সমষ্টি বা টোটাল যে সমষ্টি, টোটাল যেই ভরবেগ, সেটা কিন্তু সবসময় কি থাকবে? সেম থাকবে। আদি ভরবেগ যা হবে শেষ ভরবেগ তাই হবে। তো সংঘর্ষ হইলেই ভরবেগ সংরক্ষিত থাকবে। কিন্তু কোনোটায় দেখা যায় গতিশক্তি সংরক্ষিত থাকে, আর কোনোটায় দেখা যায় গতিশক্তি সংরক্ষিত থাকে না। তাহলে যেগুলাই গতিশক্তি সংরক্ষিত থাকে সেই ধরনের সংঘর্ষকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন। আর যেইগুলাতে গতিশক্তি সংরক্ষিত থাকে না সেইগুলাকে আমরা বলি অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে দেখো, আমরা যদি স্থিতিস্থাপক সংঘর্ষটা নিয়ে আগে আলোচনা শুরু করি, দেখো স্থিতিস্থাপক সংঘর্ষে এখানে তাহলে কি হয়? সাপোজ আমাদের m1 ভরের কোনো একটা বস্তু আছে, এই বস্তুটা u1 বেগে গতিশীল ছিল, m2 ভরের বস্তুটা u2 বেগে গতিশীল ছিল। তারপরে কি হবে বলতো? তাদের মধ্যে একটা সংঘর্ষ হবে। এই যে সংঘর্ষ জানি কি দিয়ে দেখাইতাম, হয়ে গেল, এই যে তাদের মধ্যে একটা এই যে সংঘর্ষ হইল। সেই সংঘর্ষ হলে দেখা যাবে যে m1 ভরের বস্তুটা, ছোট্ট বন্ধুরা খেয়াল করো, v1 বেগে এবং m2 ভরের বস্তুটা v2 বেগে চলা শুরু করেছে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র যদি আমি লিখি, ভ স সু m1 u1 প্লাস m2 u2, এটা হলো আদি ভরবেগের সমষ্টি, সমান সমান কি হবে? m1 v1 প্লাস m2 v2। এবং আমরা যদি
গতিশক্তি সংরক্ষণ সূত্র লিখি, গতিশক্তির সংরক্ষণ সূত্র লিখি, গতিশক্তির সংরক্ষণ সূত্র লিখি, তাহলে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার সমান সমান হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার হবে। এটা হলো গতিশক্তি সংরক্ষণ সূত্র, এটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, ওকে ভাই, আগের ম্যাথ পরে, এখন আগে জাস্ট এইটা দেখো, যা পড়াচ্ছি এটা আগে দেখো। যদি কোনো কনফিউশন থাকে ওই যে ক্লাসের পরে যখন জিজ্ঞেস করবো ওই সময় জিজ্ঞেস করো রুবায়েত, হ্যাঁ অসুবিধা নেই। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র থাকলে দুইটা বস্তুর ধাক্কা খাওয়ার আগে তাদের যে টোটাল ভরবেগ সেটা হচ্ছে ধাক্কা খাওয়ার পরে তাদের টোটাল ভরবেগ সমান সমান থাকবে। কিন্তু গতিশক্তি সংরক্ষণ সূত্র কি বলছে, ধাক্কা খাওয়ার আগে তাদের যে মোট গতিশক্তি, ধাক্কা খাওয়ার পরে তাদের মোট গতিশক্তি, এই দুইটা পরস্পর সমান হবে। ঠিক আছে, এই সূত্র 9-10-এও ছিল, গুড। তো এইবার চলো আমরা একটা কাজ করতে চাই। কাজটা হচ্ছে যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে যখন আমরা এই ছবি নতুন করে আঁকা দরকার নেই, এটা থাকুক, এটাও তোমাদের খাতায় লেখা আছে, এটাও থাকুক। আমরা এখন বের করতে চাই, মনে করো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমাদের কোনো বস্তুর m1 দেওয়া, টিক, কোনো বস্তুর m2 দেওয়া, টিক, কোনো বস্তুর আদিবেগ দেওয়া, টিক, দ্বিতীয় বস্তুর আদিবেগ দেওয়া, টিক। এইগুলাকে ব্যবহার করে আমরা বের করতে চাই ধাক্কা খাওয়ার পরে তার শেষ বেগ প্রথম বস্তুর কত, ধাক্কা খাওয়ার পরে আমাদের দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে v1 এবং v2 এর মান কত, এগুলো আমাদেরকে বের করতে হবে। বুঝছো? যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে আমাদের এই ধাক্কা খাওয়ার পরে তাদের শেষ বেগ কত এটা বের করতে হবে। তো আমরা এখানে কিচ্ছু না, একদম ভেরি সিম্পল, কয়েকটা লাইন একটু এদিক ওদিক করলেই দেখবা যে বের হয়ে যাবে। আমরা এখানে একটা কাজ করি, দেখো যদি আমরা এখান থেকে হাফ m1টা কমন নেই, প্রমাণ আমাদের লাগবে না, জাস্ট একটু চোখের দেখা দেখে যাও, এটা না তুললেও কোনো অসুবিধা নেই। লাস্ট একটা সমীকরণ, ওটা কেমনে মনে রাখতে হবে এটাও বলে দিব। তো একটু দেখো, হাফ m1 u1 স্কোয়ার মাইনাস এই m1 v1টাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা v1 স্কোয়ার হয়ে যাচ্ছে, সমান সমান হাফ m2, কি করছি জানো, এই ডান পাশের এটাকে এই পাশে নিয়ে আসছি আর u2টাকে ওই পাশে নিয়ে আসছি। m1 এর জিনিসগুলো এক সাইডে, m2 এর জিনিসগুলো এক সাইডে রাখছি, আর কিচ্ছু না। তাহলে এখান থেকে আসে v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার, এরকম লেখা যায় কিনা। এটা মনে করো আমাদের 2 নাম্বার সমীকরণ। আচ্ছা, 1 নাম্বার সমীকরণ কোনটা? 1 নাম্বার সমীকরণ কোনটা? 1 নাম্বার সমীকরণ হচ্ছে যে m1 কমন নিলে এখানে আসে u1 মাইনাস v1, আর এই দুইটা থেকে যদি m2 কমন নেই তাহলে আসে v2 মাইনাস u2। এটা হলো 1 নাম্বার সমীকরণ। এইবার আসো ছোট্ট বন্ধুরা, আমরা 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দেই। তাহলে 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ দিলে এখানে আসছে দেখো u1 স্কোয়ার, না এটা আমি করবো না, অনেকগুলো লাইন স্কিপ করতেছি, এটা বুঝবা। 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে যদি ভাগ দিয়ে দেখো তো এখানে হাফ m1, হাফ হাফ দুই পাশ থেকে এমনি কাটাকাটি হয়ে যাচ্ছে। এখানে আছে m1 এত আর এখানে আছে m1 এত, তো তুমি যদি 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার দিয়ে ভাগ দাও m1 কাটাকাটি হয়ে যাবে। u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার মানে কত, u1 প্লাস v1 ইন্টু u1 মাইনাস v1, u1 মাইনাস v1 কাটাকাটি হয়ে গেলে এখান থাকে u1 প্লাস v1 সমান সমান, এখানেও দেখো m2 কাটাকাটি হয়ে যাচ্ছে, v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার মানে v2 প্লাস u2 ইন্টু v2 মাইনাস u2 কাটাকাটি হয়ে গেলে v2 প্লাস u2। ভাইয়া কি করলেন ভাইয়া, কিচ্ছু বুঝলাম না ভাইয়া। জাস্ট 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার দিয়ে ভাগ দাও, তুমি দেখবা এই লাইনটা পাবা। বুঝছো? এই লাইনটা পাবা। যেহেতু এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না সেই কারণে প্রমাণটা ডিটেইলসে লিখলাম না, কিন্তু আশা করি 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ তোমরা করতে পারবা। এই পারবা না ভাগ করতে? আরে বুঝছি, শাবাশ, ভেরি গুড। সো তাইলে আমরা এইখান থেকে দেখো মূলত আমাদেরকে কি বের করা লাগবে, আমাদেরকে ভাইয়া বের করতে হবে v1 আর v2 এর মান কত। এখান থেকে একটা দারুণ জিনিস আসে, দেখো u1 মাইনাস v2 সমান সমান লেখা যায় একটা লাইন u2, বা এটাকে এভাবে লিখলে লেখা যায় যে ধরো হ্যাঁ u2 মাইনাস v1, তো বা এটাকে এভাবে রাখি যে আমাদের ধরো মাইনাস না একটা কাজ করি, ধরো একটা মিনিটে দেখো
u1 মাইনাস u2, এটাকে এক পাশে রাখলাম, আর এই পাশে রাখলাম v1 মাইনাস v2, সামনে একটা মাইনাস দিয়ে দিলাম, এখন দেখো এই লাইনটা খুব স্পেশাল একটা লাইন। এইটা মূলত কি বলছে দেখো, যখন তুমি দুইটা বস্তু একই দিকে যায় তখন বলো তো এই 2 এর সাপেক্ষে 1 এর বেগ কত, 2 নাম্বার বস্তুর সাপেক্ষে 1 নাম্বার বস্তুর বেগ কত। তাহলে আমরা কিভাবে বের করি, u1 মাইনাস u2 করি না? এই দেখো, এই যে u1 মাইনাস u2, এটা মানে কি? এটা মানে হচ্ছে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আদিবেগ। আর এটা মানে কি বলতো, v1 মাইনাস v2, এইটা মানে হচ্ছে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর শেষ বেগ, দ্বিতীয় বস্তুর শেষ বেগের সাপেক্ষে প্রথম বস্তুর শেষ বেগ। কথা বুঝো? এটা মানে বললাম দ্বিতীয় বস্তুর আদিবেগের সাপেক্ষে প্রথম বস্তুর আদিবেগ, আর এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগের সাপেক্ষে প্রথম বস্তুর শেষ বেগ। কিন্তু দুইটার মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, এইখানে একটা মাইনাস আছে, এইখানে একটা মাইনাস আছে। মাইনাসটা বলতে কি বোঝাচ্ছে, যে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর যেই আপেক্ষিক বেগ, আপেক্ষিক আদিবেগ এবং আপেক্ষিক শেষ বেগ, দুইটা আসলে পরস্পর একই রকম। আপেক্ষিক আদিবেগ আর আপেক্ষিক শেষ বেগ দুইটা আসলে একই রকম, কিন্তু একটা আরেকটার বিপরীত, একটা আরেকটা বিপরীত। এই মাইনাসটা বুঝিনি? তুমি দেখো v2 মাইনাস v1 আসবে না এই পাশে, তুমি যদি u1 মাইনাস u2 করো, ডান পাশে কি হবে, v2 মাইনাস v1 হবে না? আমি যদি মাইনাস কমন নেই তাহলে কি v1 মাইনাস v2 হবে? দেখো মাইনাসে মাইনাসে প্লাস v2, আর এটা হচ্ছে মাইনাস v1। বলো এবার কি বুঝছো? আমি ইচ্ছা করে লিখতেছি না, এইগুলা মাথায় ক্যালকুলেশনে এক্সপার্ট হইতে হবে কিছুটা, এখন থেকে অভ্যাস করো আস্তে আস্তে। u1 প্লাস v1 সমান v2 প্লাস u2, সো u2টাকে এই পাশে নিয়ে আসছি, u1 মাইনাস u2, আর v2 মাইনাস v1, সো v2 মাইনাস v1, তাহলে v1 মাইনাস v2 সামনে কি হবে, একটা মাইনাস আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুর সাপেক্ষে, দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বা প্রথম বস্তুর আদিবেগ, প্রথম বস্তুর আদিবেগ সমান সমান মাইনাস অফ দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর শেষ বেগ। তার মানে ধাক্কা খাওয়ার আগে যদি 1 নাম্বার বস্তু দেখে 2 নাম্বার বস্তু তার দিকে আসছে, ধাক্কা খাওয়ার পরে 1 নাম্বার বস্তু দেখবে 2 নাম্বার বস্তু তার থেকে দূরে চলে যাচ্ছে। দ্যাটস ইট, এইটাই। কি বললাম, যেহেতু আপেক্ষিক বেগ সমান, তাহলে দুইটা বস্তু যখন ধরো মুখোমুখি সংঘর্ষ হবে, তাহলে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুটা যেই বেগে আসবে, ধাক্কা খাওয়ার পরেও প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর বেগ একই রকম হবে, কিন্তু দিকটা হবে কি আর এই দিকে না, দিকটা হবে তার উল্টা দিকে। কেন? কারণ দেখো সামনে একটা মাইনাস আসছে। সো এটা কখনকার বেলায় সত্য, এটা হলো যখন আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ হবে তখনকার বেলায় সত্য। বাচ্চাকালের পড়া, গুড, ভেরি গুড। এইবার আসো যে আমরা শেষ বেগ দুইটার মান বের করতে চাই। আমরা কি করতে চাই, শেষ বেগ দুইটার মান বের করতে চাই। তো ভাইয়া দেখো, আমাদের m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2 ছিল, তাই না? আমাদের এই সমীকরণের মধ্যে এইটা একটা আননোন, এইটা একটা আননোন। আমরা একটা কাজ করি, যেহেতু আমরা এই সমীকরণটা জানছি u1 প্লাস v1 সমান সমান v2 প্লাস u2, তাহলে একটা কাজ করি, যেহেতু আমাদের সাপোজ আমি v1 বের করতে চাই, তাহলে v2 কে আমি যদি রিপ্লেস করি, তাহলে v2 সমান কি লেখা যায়, u1 মাইনাস u2 প্লাস v1। এই দেখো, যদি আমি v2 সমান যেই সমীকরণটা পেলাম, এটাকে যদি আমি এখন এই জায়গাতে বসাই, তাহলে কিন্তু মজার একটা কাহিনী হচ্ছে। এইখানে থাকছে m1 u1 প্লাস m2 u2 সমান সমান এখানে থাকছে m1 v1 প্লাস m2। এই যে ভাইয়া v2 যেটা লিখছিলাম, এই v2টা পুরাটা এখানে চলে আসবে, v2টা পুরাটা এখানে চলে আসবে। এই যে দেখো, ঠিক আছে? এতে করে লাভ কি হলো দেখো, এখন বলো তো এই পুরো সমীকরণের মধ্যে আমার আননোন আছে কয়টা? m1 জানো, u1 জানো, m2 জানো, u2 জানো, m1 জানো, v1 জানো, m2 জানো, u1 জানো, u2 জানো, v1টা খালি আননোন।
তাহলে V1 এর মানটাই এখান থেকে বের করে ফেললেই হবে। বুঝেছো? V1 এর মান এখান থেকে বের করে ফেললেই হবে। তাহলে একটা কাজ করি, আমরা যেহেতু V1 এর মানটা বের করতে চাই, তাহলে V1 সমান সমান V1 কমন নিলে কি লেখা যায়? V1 কমন নিলে লেখা যায় M1 আর এখানে লেখা যায় প্লাস M2 সমান সমান, যদি সবগুলাকে এক জায়গাতে নিয়ে আসি তাহলে এখানে আসছে দেখো, আমরা একটা কাজ করি, প্রথমে ধরো U1টাকে যদি কমন নেই তাহলে থাকে M1 মাইনাস M2 প্লাস 2 ইন্টু M2 U2 ডিভাইডেড বাই, বা এটা তো গেল, দেখো এই জিনিসটা একবারে চলে আসবে। এটা নিজেরা সলভ করবা, পারবা আশা করি। এইটুকু সলভ কিন্তু পারতে হবে। M1 প্লাস M2 এটার থেকে সলভ করে তুমি যদি জাস্ট V1টা কমন নাও তাহলে এই লাইনটা পেয়ে যাবা। V1 কমন নিলে এই লাইনটা পেয়ে যাবা। বুঝছো? V1 কমন নিলে এই লাইনটা পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে দেখো এইখানে V1 সমান সমান কি আসলো? M1 মাইনাস M2 ইন্টু U1 প্লাস 2M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। একইভাবে তুমি যদি এখানে যেমন V2 বের করছো, তুমি যদি এখান থেকে V1 কত বের করে তারপরে V1 এর জায়গায় এটা বসাও, তাহলে দেখবা সমীকরণটা এরকম আসে যে V2 সমান সমান নিচে একই রকম M1 প্লাস M2 থাকবে, আর উপরে থাকবে কি দেখো, উপরে থাকবে V2 তো U2 M2 মাইনাস M1 প্লাস 2M1 U1। ঠিক আছে? প্লাস 2M1 U1। ঠিক আছে? এই দুইটা সূত্র একটু মুখস্থ করে ফেলতে হবে, এই দুইটা সূত্র মুখস্থ করে রাখতে হবে। চলো আমরা একটু প্র্যাকটিস করি, সূত্রটা তো মুখস্থ করার জন্য একটু প্র্যাকটিস করি। দেখো V1 বের করতে বলছিল, তাহলে সবার আগে V2 বের করতে বলছিল, দাগ দিয়ে দিলাম দুইটা। নিচে দুইজনের জন্যই সমীকরণ M1 প্লাস M2, নিচে দুইজনের জন্যই সমীকরণ M1 প্লাস M2। এখন উপরে যখন লিখবা, দেখো তুমি V1 বের করতেছো, তাহলে ওর তো দখলদারিত্ব বেশি, আরে V1 বের করতেছি। তাহলে V1 যদি বের করো, দেখো শুরুতে আমরা M1 মাইনাস M2 করব। প্রথমে দেখো M1 কে লিখলাম কারণ V1 বের করতেছি, পরে আবার মাইনাস M2। সো M2 এমনিতেই রেগে আছে। কেন রেগে আছে? কারণ ওকে তুমি পরে লিখছো। শুধু তাই না, তার উপর আবার একটা সামনে মাইনাসও দিছো, বহুত খেপা আছে কিন্তু। আর এখানে দিয়ে দিলা U1, কারণ প্রথমে তো V1, তো প্রথমে U1 গেল। কারণ দেখো গুণ হবে না কেন? কারণ আমাদের তো এটা বেগ বের করতেছি, নিচে ভর আছে, তাহলে উপরে ভর বেগ ডিভাইডেড বাই ভর থাকলেই তো একটা বেগ বের হবে। এবং তারপরে দেখো এখন M2 তো বহুত রেগে আছে, একে তো তুমি ওর U1টা নাও নাই, ওর U2 দাও নাই, তার উপর আবার তুমি মাইনাস এর সামনে রাখছো, আবার ওরা পরে রাখছো, তো বিশাল খেপা। সো ওরা ঠান্ডা করার জন্য তারপর দিলে, আচ্ছা যা আপনার সামনে প্লাস দিলাম, তারপরে বললো যে না হবে না, তাহলে M2 U2 দিয়ে দিলাম, তাও খুশি না। এরপরে বললো না আমার সামনে 2 লাগবে, এই যে প্লাস 2M2 U2। বুঝতে পারছো সমীকরণ? দেখছো কথা বলতেছে তোমার সাথে। এবার আসো পরেরটা কি হবে? V2 বের করতে চাও, তাহলে কি হবে? এবার কার পাওয়ার বেশি? M2 এর ক্ষমতা বেশি, M2 মাইনাস M1। ঠিক আছে, লিখলাম। এবং শুরুতে V2 আছে, তাহলে U2। তাহলে এখন কে রাগ করছে? M1 রাগ করছে। আরে সর্বনাশ, কি যে রাগ করছে। এবার তাহলে যোগ করে দিব, যোগ করে দিব M1 U1, তাও খুশি না। কি করতে হবে? 2 দিয়ে গুণ করে দিতে হবে। বুঝতে পারছো? এটা 4-5 বার লিখবা বাসায়, বাসায় এটা ভাইয়া 4-5 বার লিখবা, তাইলেই কিন্তু ডান। 9-10 থেকে মুখস্থ আছে তাহলে ভেরি গুড, মুখস্থ থাকলে ভেরি গুড। ঠিক আছে? কিন্তু এই সূত্র যদি একটু প্যাচপুচ লাগাই ফেলো তাহলে কিন্তু শেষ। ঠিক আছে? এটা যেহেতু মুখস্থই আমাদের লেখা লাগবে, সো এটা যেন ভুল না হয়। আচ্ছা, বুয়েট 18-19 সালের প্রশ্ন দেখো কি বলছে। 18-19 সালের প্রশ্ন। এই প্রশ্নটা যাওয়ার আগে আমি একটা ছোট্ট কাজ করব, দাঁড়াও। প্রশ্নটাতে যাওয়ার আগে আমি একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে যদি দুইটার ভর সমান হয়, যদি দুইটার ভর সমান হয়, ভর যদি সমান হয়, ভর সমান হলে M1 সমান সমান M2 সমান সমান মনে করলাম M। তাহলে দেখো তো তখন আমাদের V1 এর ভ্যালুটা কি আসবে? ভর যদি সমান হয় তাহলে বলো তো এই পার্টটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে নিচে কি থাকবে? নিচে থাকবে 2M আর উপরে থাকবে 2M U2। তাহলে V1 সমান সমান 2M 2M কাটাকাটি করলে আসতেছে U2। তার মানে
প্রথম বস্তুর শেষ বেগ হবে দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান। এবার যদি বের করি দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত হবে, দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত হবে, এইটা হয়ে যাবে 0, কারণ সমান ভর। বুঝছো কি বললাম? ধরো m ভরের দুইটা বস্তু, একটা আরেকটার দিকে আসছে, ও আসছে u1 বেগে, ও আসছে u2 বেগে। ধাক্কা খাওয়ার পরে তাদের শেষ বেগ কত হবে? প্রথম বস্তুর শেষ বেগ বের করলাম, সেটা দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান। এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ যদি বের করি তাহলে দেখো নিচে আসছে m1 প্লাস m1 মানে 2m, আর উপরে আসছে 2m u1, 2m 2m কাটাকাটি করে দাও, v2 সমান সমান আসবে u1। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখো, প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর বেগ নিয়ে নিবে, আর দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর বেগ নিয়ে নিবে। অর্থাৎ তারা পরস্পর বেগ বিনিময় করবে। পরস্পর কি করবে? বেগ বিনিময় করবে। তারা পরস্পর বেগ বিনিময় করবে। চলো এটার একটা সিমুলেশন আমরা দেখে আসি। এখানে একটা দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছ? গুড। ভাই আমার সাথে সমীকরণ কথা বলে না, মুখস্থ করছি। গুড, ঠিক আছে, মুখস্থ করলে ভালো। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ তাই না? আমি একটু দাঁড়াও, একটু আইসোটা কমাই দিই, তাহলে একটু তীব্রভাবে দেখতে পারবা। বুঝতে পেরেছ? এই যে এখন আশা করি আর একটু ভালোভাবে দেখতে পাচ্ছ। ওকে, সো দেখো এখানে আমাদের দুইটা বল আছে, দুইটা বলেরই ভর হচ্ছে 1 কেজি 1 কেজি করে। এর ভরও 1 কেজি, এর ভরও 1 কেজি। প্রথম বস্তুর বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। দুইটা বিপরীত দিকে যাচ্ছে, বুঝছো? দুইটা কোন দিকে যাচ্ছে? বিপরীত দিকে যাচ্ছে। দুইটা বিপরীত দিকে যাচ্ছে, ঠিক আছে? এখন তাহলে দেখো, দুইটা যদি বিপরীত দিকে যায়, সমান ভরের দুইটা বস্তু, সমান ভরের দুইটা বস্তু বিপরীত দিকে ধাক্কা যদি খায়, খাওয়ার পরে কি হওয়ার কথা? বেগ বিনিময় করার কথা। চলো দেখি বেগ বিনিময় করে কিনা। অর্থাৎ বেগ বিনিময় মানে কি? বেগ বিনিময় মানে হচ্ছে ওর বেগ আগে ছিল 1, ওর বেগ আগে ছিল 0.5। তাহলে বেগ বিনিময় মানে ধাক্কা খাওয়ার পরে ওর বেগ হয়ে যাবে বাম দিকে 0.5 আর এর বেগ হয়ে যাবে ডান দিকে 1। চলো এটা হয় নাকি দেখি। এই যে দেখো দিয়ে দিলাম, টিক 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 টিক, এই দেখো ধাক্কা খেলো, 0.5 হয়ে গেছে ওর বেগ, আর ওর বেগ হয়ে গেছে 1 মিটার পার সেকেন্ড। বুঝছো? দেখো আবার দেখি, আবার দেখি, এগুলো দেখতেও ভালো লাগে। সো আমাদের এখানে 1 মিটার পার সেকেন্ড, এটা 0.5 মিটার পার সেকেন্ড। যখন ধাক্কা খাবে দেখো টিক 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 টিক, এই দেখো, ঠিক আছে? এই দেখো, সো এখানে দেখো দুইটা কিন্তু একদম সমান সমান বিপরীত দিকে চলে গেছে। তাদের বেগটা জাস্ট বিনিময় হয়ে গেছে, একজন আরেকজনকে বেগটা দিয়ে দিছে। ম্যাচ তো সমান না। কে বললো এই যে 1 কেজি 1 কেজি করে সমান? ওমা, কে বললো সমান না? কে বললো সমান না? এই যে এখানে 1 কেজি 1 কেজি করে দেওয়া আছে, এটা ভরবেগ তো 0.5 কেজি মিটার পার সেকেন্ড, আর এটার ভরবেগ 1 কেজি মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? সো এইখানে খেয়াল করো, একদম বেগটা কিন্তু শুধু মানে চেঞ্জ হয় না, পুরা এই যে ভেক্টরটা আসতেছে না, এই যে ভেক্টরটা আসতেছে, পুরা ভেক্টরটা দেখো ওর হয়ে গেল। এবং ওর যে পুরা ভেক্টরটা, এই পুরা ভেক্টরটা দেখো ধাক্কা খাওয়ার নিচে, এই দেখো দুইটা হয়ে গেছে। দেখছো? তো এখানে কিন্তু আমাদের বেগ একেবারে বিনিময়, মনে হচ্ছে ওর বেগ ভাই আমার বেগ তুই নে, তোর বেগ আমাকে দে, একদম হুবহু এটা হয়েছে। বুঝতে পারছো? ওকে, তাহলে বুঝছি, ক্লিয়ার। এখন দেখো যদি আমাদের এটা ইনইলাস্টিক কলিশন হয়, আচ্ছা দেখি তো এগুলো দিলে কি হয়। একদম ধরো ইনইলাস্টিক কলিশন, দেখি কি হয়, দেখি কি হয়। ধাক্কা খাওয়ার পরে কই যে যাইবো এরা। এই দেখো, এটা পুরোপুরি পারফেক্টলি ইনইলাস্টিক, একদম ইনইলাস্টিক। এবং দেখো ইনইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক হলে বস্তু দুটা কি হয় বলো তো? মিলিত বস্তু হয়ে গেছে না এরা? বস্তু দুইটা কি হয়ে গেছে? একদম মিলিত বস্তু হয়ে গেছে না? পারফেক্টলি ইনইলাস্টিক যখন হবে, পারফেক্টলি ইনইলাস্টিক যখন হবে, তখন কিন্তু দেখো তারা দুইটা একই বেগে সামনের দিকে চলতে থাকবে। তারা দুইটা একই বেগে সামনের দিকে চলতে থাকবে। এই বুঝছো? এবার আসো আমরা যদি ইনইলাস্টিক তো একটু মাঝামাঝি ইনইলাস্টিক দিই, মানে ইলাস্টিক আর ইনইলাস্টিকের মাঝামাঝি একটা। তো এবার যদি ধাক্কা দিই তাহলে কি হবে দেখি দেখি দেখি, টিক 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 টিক, এই দেখো, দেখছো? তো এইখানে কিন্তু আমাদের মিলিত বস্তু হইল না,
এখানে কিন্তু মিলিত বস্তু হইল না। এই দেখো আবার দেখো, টিক 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 নিচে, এই দেখছো। তো এখানে কিন্তু আমাদের যেই দুইটা মিলিত বস্তু হইল না, মিলিত বস্তু তাহলে কখন হবে? যখন পারফেক্টলি ইনইলাস্টিক হবে, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন হবে, তখন আমাদের বস্তু দুইটা মিলে যাবে। আর যদি পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন না হয় তাহলে কিন্তু তারা এরকম ছাড়া ছাড়া হয়ে যাবে, তারা এরকম ছাড়া ছাড়া হয়ে যাবে। এই বুঝতে পারছো কিছু? বুঝতে পারছো? একেবারে যদি ইলাস্টিক কলিশন হয় বেগটা একদম বিনিময় হয়ে যাবে। কিন্তু যদি ইলাস্টিক কলিশন না হয়ে ইলাস্টিক ইনইলাস্টিকের মাঝামাঝি কিছু হয়, তাহলে দেখি তো বেগ কি বিনিময় হয়? ওর ছিল 0.5, ওর ছিল 1, দেখি তো এটা কি হয়। ধাক্কা খাওয়ার পর দেখো 1 মিটার পার সেকেন্ডটা কি হয়ে যাচ্ছে 0.13, আর এটা কত হয়ে যাচ্ছে 0.62। আচ্ছা ভাইয়া ভরবেগ কি ভাইয়া সেম থাকে? দেখি তো একটু, চলো ভরবেগ সেম থাকে নাকি একটু দেখি তো। বলো তো এই লব্ধি ভরবেগ কোন দিকে কত? এই দুইটার লব্ধি ভরবেগ কোন দিকে কত একটু বলো তো দেখি। দুইটার লব্ধি ভরবেগ কোন দিকে কত একটু বলো তো। বলো তো। সাউন্ড ইফেক্ট আর কপিরাইট আছে? অবশ্যই অবশ্যই কপিরাইট আছে। ওকে, সো তাইলে বলো তো এই দুইটার ভরবেগের সমষ্টি কত? এই ভরবেগের সমষ্টি কত? দুইটার ভরবেগের মাইট দিব এবার। ভরবেগের সমষ্টি কত? এই দুইটা বস্তুর ভরবেগের টোটাল সমষ্টি কোন দিকে কত বলো? কোন দিকে কত? কোন দিকে কত? দেখো এইটার ভরবেগ ডান দিকে হলো 1 কেজি মিটার পার সেকেন্ড, আর এইটার ভরবেগ হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। হেরে ধরে তো মাইট দিতে হবে এখন, পুরা মায়ের পুরা মায়ের। এই বেটা এই দিকে একটার ভরবেগ আছে হচ্ছে আমাদের কত 1, আর এই দিকে ভরবেগ আছে 0.5। তাহলে ভাই লব্ধি কোন দিকে কত? লব্ধি কি 0.5 ডান দিকে না? 0.5 ডান দিকে না? গুড, 0.5 ডান দিকে। এখন ভাই দেখি তো এরকম একটা ইনইলাস্টিক আর ইলাস্টিকের মাঝামাঝি, মানে পার্শিয়ালি ইলাস্টিক যে কোনো কলিশনে দেখি তো আমাদের ভরবেগ সংরক্ষিত থাকে কিনা। টিক 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 নিচে, এই দেখো এবার দেখি তো, দেখো তো ডান দিকে 0.63 আর বাম দিকে কত 0.13। তাহলে বলো লব্ধি ভরবেগ কোন দিকে? দুইটা বস্তুর ভরবেগের যোগফল কোন দিকে বলো? ডান দিকে। এবং মোট যেই মান সেটা আগেও কত ছিল 0.5, এখনো সেটা কত 0.5ই আছে। বুঝতে পেরেছো? তার মানে আমাদের ভরবেগ কিন্তু সবসময় কি থাকবে? একদম সংরক্ষিত থাকবে, সেটা ইলাস্টিক কলিশন হোক বা ইনইলাস্টিক কলিশন হোক। ওয়েবসাইট থেকে তোমরা আরও এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। এখানে যে আমাদের 1D কলিশনের অপশন আছে, 2D কলিশনের অপশন আছে, 3D কলিশনের অপশন আছে। কিন্তু খেয়াল রেখো যখন 2D কলিশন হয়, এখানে কলিশন আসলে অনেক টাইপের পড়াশোনা আছে। ওই একদম পারফেক্টলি হেড অন কলিশন বলে কোনোগুলাকে, আবার কোনোগুলা দেখা যায় একটু অ্যাঙ্গেলে কলিশন হয়, সেগুলো আমাদের লাগবে না, আমাদের লাগবে না। সো এইখানে যেটা হয়, এখানে কিন্তু পারফেক্টলি বেগের বিনিময়টা কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। পারফেক্টলি যদি হেড অন কলিশন হয় তাহলে তারা বেগ বিনিময় করে, কিন্তু যদি হেড অন কলিশন না হয় তাহলে বেগ বিনিময়টা হয় না। যেমন এখানে দেখো দুইটা বস্তুর ভর মনে করো সেম, এই যে 0.5 দুইটা বস্তুর ভর বেগ আমি সেম ধরলাম, ঠিক আছে? আরে ভাইয়া প্লিজ প্লিজ প্লিজ, কেমন লাগে? সো মনে করো এটা 1, আরে এটা হচ্ছে 1, কেমনটা লাগে? আরে এটা এত, থাকিস ভাই থাকিস, আস্তে করেছে না, হচ্ছে না। আর যাই হোক ধরে নাও দুইটা 1, এটাও 3 এটাও 3, আনবিলিভেবল। সো তিনটার ভরই হচ্ছে 3 কেজি 3 কেজি, ঠিক আছে? এই বুদ্ধি এতক্ষণ মাথা আসলো না কেন? 3 কেজি 3 কেজি। এখন তাহলে কি হবে দেখো, ধাক্কা খাওয়ার পরে তাদের এই ভেক্টরটা খেয়াল করো এইরকম, আর এই ভেক্টরটা কিন্তু এইরকম, কিন্তু ধাক্কা খাওয়ার পরে তাদের বেগটা হুবহু এই ভেক্টরটা পায় না। এই যে ধাক্কা খাওয়ার পরে হুবহু, আরে স্লো ভাই স্লো স্লো, ধাক্কা খাওয়ার পরে এই যে ভেক্টরটা ছিল, এই ভেক্টর দেখো একটু চেঞ্জ হয়ে গেছে। আবার দেখো এই ভেক্টরটা যেটা ছিল এটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে একেবারে যখন আমাদের হেড অন কলিশন হচ্ছে না তখন কিন্তু বেগের বিনিময়টা হয় না। সো এটা তোমরা আরো ঘাটাঘাটি করে দেখতে পারো, এখানে এই যে আরো অনেক কিছুগুলোর অপশন আছে সেগুলো দেখতে পারো। সো আমাদের মেইন যেটা জানা দরকার সেটা আমাদের মোটামুটি হয়ে গেছে, যে আমাদের যখন দুইটা, ঠিক আছে, কি বললা সেম, তো বুঝিনি। ভিডিও এর ডান দিকে উপরে পিন অপশনের পাশে অপশন আছে, তো ও কিসের কথা, আচ্ছা যাই হোক। সো দেখো ভাইয়া আমরা তাহলে যেটা বুঝলাম, হ্যাঁ
আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যদি দুইটা সমান ভরের বস্তু একটার সাথে আরেকটা সংঘর্ষ হয় তাহলে কিন্তু তারা জাস্ট একটা আরেকটার সাথে বেগের বিনিময় করবে, একটা আরেকটার সাথে বেগের বিনিময় করবে। বুঝেছো? হ্যাঁ, তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা অনেকেই ভাবতে পারো আমি হয়তো ব্রাইটনেস বাড়াই নিছি, কিন্তু না, ব্রাইটনেস বাড়াইনি। ঠিক আছে, ওকে, ডান, গুড। হেড অন কলিশনটা কি? এইগুলা লাগবে না এখন। মানে একদম যখন দুইটা বস্তুর ভর কেন্দ্রের যে সংযোজক রেখা, সেই রেখা বরাবর যদি তারা ধাক্কা খায়, ওইটাকে বলে হচ্ছে হেড অন কলিশন। লাগবে না, ওগুলো লাগবে না। দেখো কি বলছে আমাদের, 2 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় থাকা আরেকটা বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো এবং সংঘর্ষের পর প্রথম বস্তুটি তার আদিবেগের 1/4 বেগ নিয়ে একই দিকে চলতে থাকলো। আঘাতপ্রাপ্ত বস্তুটার বেগ কত হবে নির্ণয় করো। আচ্ছা, ওই ওয়েবসাইটের নাম কি? এটা যে PHET.Colorado, PHET.Colorado.edu। তুমি একটা কাজ করবা, গুগলে যা সার্চ দিবা ইলাস্টিক কলিশন সিমুলেশন, দেখবে অনেক টাইপের সিমুলেশন আসছে। এবং অ্যানিমেশন আর সিমুলেশনের মধ্যে পার্থক্য বুঝো? অ্যানিমেশন হচ্ছে অলরেডি এটা ফিক্স করা, একটাই কার্টুনের মতো মুভি দেখা যাবে, এটা অ্যানিমেশন। আর সিমুলেশন হচ্ছে যে তুমি বিভিন্ন ভ্যালু চেঞ্জ করে করে কাহিনী কি হবে সেটা তুমি দেখতে পারো। যখন এই যে বড় বড় ইঞ্জিনিয়ারিং বিভিন্ন প্রজেক্ট করা হয় তখন কিন্তু এরকম সিমুলেশন করে আগে দেখা হয় যে বিভিন্ন কন্ডিশনের জন্য কোনো একটা প্রোডাক্ট কিভাবে কাজ করবে। আগে এরকম একটা প্রোটোটাইপ বানানো হয়, সেটার বিভিন্ন সিমুলেশন চালানো হয়, এর উপরে বেস করে তারপরে রিয়েল প্রজেক্টে হাত দেওয়া হয়। তা না হলে প্রথমেই যদি অনেক, যেমন ধরো একটা বড় ব্রিজ বানানো হবে, সো ওইটাতে তোমরা দেখবে একটা মডেল বানাচ্ছে, ওইটার দেখবা যে কিছু সিমুলেশন করবে, ইঞ্জিনিয়াররা এক সিমুলেশন করে যে যদি আমি এইরকম টাইপের লোড ক্যারি করতে পারে কোনো একটা ব্রিজ, তাহলে এর উপর দিয়ে যদি আমাদের যায়, একটা গাড়ি যায়, তাহলে সেটা কতটুকু লোড নিতে পারবে, এটা কি আদৌ ক্র্যাক তৈরি হবে কিনা। সো এরকম বিভিন্ন ক্যালকুলেশন করে আগে একটা সিমুলেশন করে, তারপর সিমুলেশনটা অ্যাডজাস্ট করে যে না এটা হলে হবে না, দেখি তো এটা একটু এই ম্যাটেরিয়াল চেঞ্জ করে যদি অন্য ম্যাটেরিয়াল দেওয়া হয় তাহলে কি এটা লোড নিতে পারে কিনা। সো এভাবে করে বিভিন্ন সিমুলেশন করা হয়, করার পরে যখন সিমুলেশনটা সাকসেসফুলি হয় তখন আস্তে আস্তে ওইটাকে রিয়েল প্রজেক্টের সাথে কিছু 19-20 করে চেঞ্জ করা হয়। বুঝতে পারছো? ওকে, দেখো তো বলছে এখানে 2 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় থাকা আরেকটা বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো। কি বলছে? এটা কি দেখো, সো এখানে ভাইয়া 2 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে, এই যে এটা হলো M1 ভর, এটা হচ্ছে 2 কেজি ভরের একটা বস্তু, সেটা বললো স্থির অবস্থায় থাকা আরেকটা বস্তুর সাথে। আরে বাহ, এই দেখো এটা হলো M1 ভরের একটা বস্তু, ঠিক আছে। সো এইখানে আছে আমাদের M2 ভরের আরেকটা বস্তু, M2 ভরের আরেকটা বস্তু কোথায় গেল? সে স্থির আছে, ও হ্যাঁ তাই তো, ও আছে স্থির। তো এখন বলছে সংঘর্ষের পরে প্রথম বস্তুটা তার আদিবেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকলো। তো ভাইয়া আমি মনে করলাম এই বস্তুটার বেগ হচ্ছে শুরুতে ছিল ইউ, এবং আমাদের যখন তারা ধাক্কা খেলো, এই যে দেখো যখন তারা ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার সময় তো আমরা ওই যে একটা দিই না, এই যে কই যেন ছোট্ট করে সুন্দর করে এই যে একটা ধাক্কা দিল, হ্যাঁ। তো যদি ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পরে ভাইয়া যেটা হবে বুঝছো, ধাক্কা খাওয়ার পরে যেটা হবে, এই বস্তুটার প্রথম বস্তুটা, এই যে আমাদের M1 ভরের বস্তুটা, সেইটার একটা বেগ, আরে সেইটার একটা বেগ হচ্ছে বলছে প্রথম বস্তুটা তার আদি বেগের 1/4 বেগ নিয়ে চলে, তাহলে এটার বেগ হচ্ছে u/4। এর v1 কত? u/4। আঘাতপ্রাপ্ত বস্তুর বেগ কত? এই যে আঘাত পাইছে তার বেগ কত? আচ্ছা আঘাত কি শুধু একা পাইছে বলো তো? এই আঘাত কি শুধু এই M2 একা পাইছে? ও আঘাত পায় নাই, দুজনে কিন্তু আঘাত পাইছে, দুজনে কিন্তু কষ্ট হয়েছে, ঠিক আছে। সো এখন আমাদেরকে বলছে আঘাতপ্রাপ্ত বস্তুর বেগ কত, তাহলে v2 যেহেতু বের করতে বলছে, তাহলে সরাসরি আমরা একটা কাজ করি, আগে v2 এর সমীকরণটা বের করে ফেলি। তাইলে v2 এর সমীকরণ যদি বের করি, তাইলে v2 সমান কি ছিল মনে আছে? M2 মাইনাস M1, এখানে হবে u2, রাগ করছে কে? M1, তাহলে ওকে রাগ ভাঙাও, 2M1 u1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। যাদের মুখস্থ নাই 5 বার লিখবা খাতায়, মুখস্থ হয়ে যাবে, এত সূত্র লাগবে না। M2 মাইনাস M1, তাহলে আমাদের এখানে বলছে দেখো M1 প্লাস M2, নিচে হলো তাহলে 2 প্লাস M। আচ্ছা এটা M1 আসলে লেখা দরকার নাই, যাই হোক M1 এর মান ধরে নিলাম M, আর প্রথমটা তো 2 কেজি ছিল, পরের M2 যেটা, M2 এর মান মনে করলাম M, M2 এর মান মনে করলাম M, ঠিক আছে। তাহলে 2 প্লাস M, আর এখানে হচ্ছে 2 মাইনাস M, আমাদের M2 মাইনাস M1 তাই না, তাহলে M মাইনাস 2,
m মাইনাস 2, u2 কত ছিল? u2 ছিল 0। আরে ছি ছি, এটা তো লাগবে না, কেন খালি খালি এত চিন্তা করলাম। 2 ইন্টু m1, m1 মানে হচ্ছে ভাইয়া 2 কেজি, আর u1 মানে হচ্ছে u। v2 এর মান কত, এটাই আমাদেরকে বের করা লাগবে। আচ্ছা দেখো, এই যে আমি ভালো এইটা নিয়ে ভালো করছি, দেখো এখন ভাই এখানে তো পড়ছি একটা বিপদে। আমি যখন v2 নিয়ে সমীকরণটা লিখতে গেলাম, আমাদের তো v2 এর মান কি জানতে চাইছে? v2 এর মান জানতে চায় নাই, আমাদের বের করতে বলছে কি, ভর বের করতে বলছে। আমাদের বের করতে বলছে এই দ্বিতীয় বস্তুর ভর কত, দ্বিতীয় বস্তুর ভর কত, এইটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখো এই v2 কিন্তু আমাদের দেওয়া নাই। তাহলে v2 যদি দেওয়া না থাকে, তাহলে আমি এই সমীকরণ দিয়ে ম্যাথ করতে গেলে দেখো আমার আননোন চলে আসতেছে, u কত জানি না, তারপরে m কত এটাও আমাদের বের করা লাগবে, v2 কত এইটাও আমরা জানি না। তাহলে এই অ্যাপ্রোচে আগায় কি লাভ আছে? লাভ নাই। তাইলে এটা আমরা বুঝবো কিভাবে যে ভাইয়া এই অ্যাপ্রোচে গেলে হবে নাকি এই অ্যাপ্রোচে গেলে হবে না? তুমি দেখো আমাদের যখন এই অ্যাপ্রোচে গেলে হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ আমরা দেখলাম এখানে যে ভাইয়া আমাদের তো এই জায়গাতে গেলে অনেকগুলা ভ্যারিয়েবল, এখন তো অনেকগুলা ভ্যারিয়েবল, এটা আমরা আগে কেন বুঝতে পারলাম না? দেখো আমাদের বের করতে বলছে এটার ভর কত, এটা শেষ বেগ চাই নাই, এবং এটা শেষ বেগ কত হবে এই রিলেটেড কোনো ইনফরমেশন আমাদের প্রশ্নের মধ্যে দেওয়াই নাই, বরং প্রথম বস্তুর শেষ বেগ কত এইটা আমাদের একটা আইডিয়া দেওয়া আছে যে সেটা আদিবেগের 1/4 হয়ে গেছে। তাহলে আমি প্রথম বস্তুর শেষ বেগের ক্ষেত্রে যেহেতু এক্সট্রা ইনফরমেশন জানি, তাহলে ডেফিনেটলি আমি আগে v1টাই অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে দেখো v1 সমান সমান কি হচ্ছে, এটা সরাসরি প্রশ্নে লিখে দিবা, কোনো অসুবিধা নেই। v1 সমান সমান হচ্ছে m1 প্লাস m2, উপরে কি হবে m1 মাইনাস m2, সাথে হবে u1 গুণ প্লাস 2m2 u2। এখান থেকে যেটা আসে 2 প্লাস m, 2 প্লাস m, এবং এটা আসে 2 মাইনাস m, u1 এর মান হচ্ছে শুধু u ধরবো, প্লাস আমাদের 2mu। সো এইখানে v1 এর মান দেখো দেওয়া আছে, এটা হলো u/4। তাহলে সব পাশ থেকে u u u কাটাকাটি হয়ে যায়। এইখান থেকে এখন কাজ হচ্ছে আমাদের m এর মানটা বের করা। তাহলে 2 প্লাস m সমান সমান 4 দুগুণে 8 মাইনাস 4m প্লাস 2m। তাহলে এখান থেকে আসে হচ্ছে মাইনাস 2m প্লাস 3m, আর এখানে আসে 6। কি করলাম কি করলাম কি করলাম, মাইনাস 2m এই পাশে আসলো 3m, আর এখানে আসলো 6 আসলো। দাঁড়াও তো দাঁড়াও তো দাঁড়াও তো, কোথায় জানি ভুল করছি মনে হচ্ছে, 2m2, হ্যাঁ ঠিক আছে 2m ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে 2 প্লাস m, তাহলে 8 মাইনাস 4m, এটা হলো মাইনাস 2m প্লাস 3m, আর এখানে ও ছি 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 কি যে হিসাব করি, তাই তো বলি যোগ বিয়োগে ছি 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 ছি, ওরা ঠিক আছে 6। m এর মান কত, 2 আসছে, m এর মান কি ভাইয়া 2 আসছে, দেখো তো 2 আসছে, ঠিক আছে ঠিক আছে ডান, ঠিক আছে। ও 2 সেকেন্ড ইউটা তো 0, আরে ছি 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 ছি, তাই তো বলি তাই তো বলি, মাথা খারাপ হয়ে গেছে, মাথাই খারাপ হয়ে গেছে। এই দেখো u1 এর মান কত ছিল, u1 এর মান u ছিল, কিন্তু u2 এর মান কত ছিল, u2 এর মান কত ছিল, এই যে বস্তুটার আদিবেগ এই u2 এর মান কত ছিল, 0 ছিল না, u2 এর মান কি 0 ছিল না? তাহলে এটা যদি 0 হয় তাহলে এই পার্টটা তো পুরাটাই 0 হয়ে যাচ্ছে। সহজ অঙ্ক সহজ অঙ্ক। তাহলে এখান থেকে 2 প্লাস m সমান সমান 8 মাইনাস 4m, এই ইউ ইউ তো কাটাকাটি হয়ে যাচ্ছে দুই পাশ থেকে, তাহলে এই তো সিম্পল, এখান থেকে আসতেছে কত 5m ইজ ইকুয়ালস টু 6। তাহলে m সমান সমান 6/5, এখান থেকে আসলো 1.2 কেজি, রাইট, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ডান। হ্যাঁ তাহলে ভর বের করতে বললে আশা করি আমরা করতে পারবো, ঠিক আছে সহজ। পরের অঙ্কে যাই। তাহলে দেখো এই ম্যাথ কিন্তু কিভাবে করে চিন্তা করলে ভালো, তুমি একবারে প্রথমে এসে যখন আটকায় যাওয়া পরে এটা দিয়ে করলেও অসুবিধা নাই, কিন্তু যখন চিন্তা করতেছো তখন এভাবে করে আগানোটা ভালো। যে আমরা প্রথমে আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটা থেকে বলছে ভর বের করতে, তাহলে আমাদের প্রথম বস্তুটার শেষ বেগ দেওয়া আছে, তাহলে প্রথম বস্তুর শেষ বেগ দেওয়া থাকলে যেহেতু দ্বিতীয় বস্তুর শেষ বেগ চায় নাই দেওয়াও নাই, তাহলে শুধু শুধু এইটা নিয়ে এক্সট্রা বার্ডেন। তাহলে আমরা v1 থেকে যদি শুরু করি তাহলে ওখান থেকে জাস্ট নর্মাল ফর্মুলার মধ্যে বসাই ভ্যালু বের করে ফেললেই হয়ে গেল, ডান। এবার আসো পরের প্রবলেমটা।
একদম সহজ। কি বলছে? 3 কেজি এবং 2 কেজি ভরের দুইটা বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষের পরে বিপরীত দিকে 4 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে চলে। বস্তুদ্বয়ের আদিবেগ কত নির্ণয় করো। করো তো এটা দেখি, বলো এইটা কি হবে? একদম সহজ। কি বলছে এখানে দেখো, যে 3 কেজি এবং 2 কেজি ভরের দুইটা বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষের পরে বিপরীত দিকে 4 মিটার এবং 5 মিটার পার সেকেন্ড বেগে চলে। বস্তুদ্বয়ের আদিবেগ কত? তার মানে খেয়াল করো, আমাদের m1 দেওয়া আছে 3 কেজি, m2 দেওয়া আছে 2 কেজি, u1 জানি না, u2 জানি না, v1 দেওয়া আছে, প্রথম বস্তু বলছে সংঘর্ষের পরে বিপরীত দিকে 4 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে চলে। তাহলে এইটা যদি হয় 4 মিটার পার সেকেন্ড, এটাকে যদি প্লাস বলি, v2 এইটা হবে -5 মিটার পার সেকেন্ড। দুইটা বিপরীত দিকে চলছে, ঠিক আছে? প্লাস 4 মিটার পার সেকেন্ড, যেহেতু বিপরীত দিকে সংঘর্ষের পর যেভাবেই সংঘর্ষ হয়েছে না কেন, হওয়ার পরে একটা হচ্ছে চার দিকে গেলে আর একটা এদিকে যায় নাই, আর একটা বিপরীত দিকে গেছে, 5 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে গেছে। তাহলে বস্তুটার আদিবেগ কত বের করতে হবে। তাহলে এখন দেখো, আমরা যে ফর্মুলা জানতাম v1 সমান সমান, এখান থেকে আমাদের কি কি আসে, নিচে আসে m1 প্লাস m2। তাহলে 3 প্লাস 2 আগে লিখে ফেললাম, উপরে লিখলাম 3 মাইনাস 2 ইন্টু u1 প্লাস 2 ইন্টু 2 ইন্টু u2। তাহলে এখানে আমরা u1 প্লাস u2 এর একটা সমীকরণ কিন্তু পাবো। v1 এর মান কত ছিল? v1 এর মান হচ্ছে +4। তাহলে এখানে আসে 4 ইজ ইকুয়ালস টু নিচে 5, উপরে হচ্ছে u1 প্লাস 4 u2। তাহলে এখান থেকে দেখো u1 প্লাস 4 u2 সমান সমান আসছে 4 5 20। এটা হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণের দিকে যদি তাকাও, 2 নাম্বারে আমাদের v2 সমান সমান কি হবে? m2 মাইনাস m1, 2 মাইনাস 3 ইন্টু u2 প্লাস 2 ইন্টু 3 ইন্টু u1, ঠিক আছে, ডিভাইডেড বাই আমাদের 3 প্লাস 2, 2 প্লাস 3, একই কথা, 2 প্লাস 3। তাহলে এখান থেকে কি আসে? মাইনাস u2 প্লাস 6u1 ডিভাইডেড বাই 5, v2 মানে কত ছিল? v2 মানে -5। তাহলে এখান থেকে আসে 6u1 মাইনাস u2 সমান সমান -25। এটা হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। তাহলে দুইটা সমীকরণ পেয়ে গিয়েছো। এখন কি ভাইয়া সমাধান করে u1 u2 বের করতে পারবা না? এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। সমাধান করে বের করবে u1 সমান সমান কত, u2 সমান সমান কত। 1 ও 2 সমাধান করে u1 এবং u2 কত বের করে ফেলবে। বাচ্চারা বুঝেছো? এই যে এটা হলো 2 নাম্বার সমীকরণ, এটা হলো 1 নাম্বার সমীকরণ। এই দুইটা সমীকরণ সলভ করে করলেই বের হয়ে যাবে কত কি আসে। বুঝিতে পারিয়াছো বাচ্চারা? ক্লিয়ার? -3.2 প্লাস 5.2, সিম্পল, গুড। তাহলে u1 u2 সমাধান করে বের করে ফেলবা। পরের প্রশ্নটা দেখি। এখানে বলছে 4 কেজি ভরের কোনো বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে সরল রৈখিক পথে চলে একই দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকা 3 কেজি ভরের বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পরে 4 কেজি বস্তুটা পূর্বের বেগে যে দিকে ছিল সেই বেগের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে চলে। দ্বিতীয় বস্তুর বেগ নির্ণয় করো, সংঘর্ষটি স্থিতিস্থাপক না হলে শক্তি ক্ষয় নির্ণয় করো। মূলত আমাদের এটা একটা সিকিউ টাইপের প্রশ্ন। এখানে দেখো প্রবলেমটাতে কি বলছে, খেয়াল করো। 4 কেজি ভরের কোনো বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে সরল রৈখিক পথে চলছিল। এইটা হলো আমাদের 4 কেজি ভরের বস্তু। এই বস্তুটা 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সরল রৈখিক পথে চলছিল এবং একই দিকে চলতে থাকা 3 কেজি ভরের একটা বস্তু, সেটা 4 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, ঠিক আছে? এবং তারা সংঘর্ষে লিপ্ত হয়। এটা 5, এটা 4, স্বাভাবিকভাবে এটাকে পরে ধাক্কা দিবে। সংঘর্ষের পরে 4 কেজি ভরের বস্তুটা, মানে এই প্রথম বস্তুটা পূর্বের বেগের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। তাহলে খেয়াল করো, আমরা এখানে যদি m1 লিখি সেটা হচ্ছে 4 কেজি, u1 লিখি সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, v1 লিখি সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। কারণ পূর্বে যেদিকে যাচ্ছিল সংঘর্ষের পর 4 কেজি ভরের বস্তুটা পূর্বের দিকেই 2 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। দেখো প্রথমেই তুমি যদি প্রশ্ন পড়ে পুরাটা পড়তে যাও দেখবা যে মাথা হ্যাং হয়ে যাচ্ছে। সো এই কারণে এক এক লাইন পড়বা আর একটু ছবি আঁকায় ফেলবা, বা যেই ডেটাগুলো দেওয়া আছে এগুলো একটু পাশে এক পাশে লিখে রাখবা, দেখবা যে ম্যাথ সিম্পল হয়ে যাচ্ছে।
সো এরপরে আসো m2 যেটা, সেটা আমাদের দেওয়া আছে 3 কেজি, আমাদের u2 দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, এবং v2 কত এটা দেওয়া নাই, আমাদের দ্বিতীয় বস্তুর বেগ কত এটাই বের করতে বলেছে। তাহলে প্রথম প্রশ্ন যেটা, v2 সমান সমান কি হবে, m1 প্লাস m2 ডিভাইডেড বাই m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস 2 ইন্টু m1 u1। তাহলে ভাইয়া এখান থেকে আসে m2 মানে হচ্ছে 3 কেজি মাইনাস 4 কেজি ইন্টু u2 মানে 4 প্লাস 2 ইন্টু m1 মানে হচ্ছে 4 আসছে, u1 মানে 5 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 4 প্লাস 3। ঠিক আছে, তাহলে v2 এর মান কত হচ্ছে, v2 এর মান হচ্ছে এখান থেকে মাইনাস 4, 4 দুগুণে 8, 5 8 40, 40 মাইনাস 4 36/7, 36/7 কত আসে এটা, এটা আসে 36/7 আছে। ঠিক আছে, 36/7 মিটার পার সেকেন্ড, এবং এটা পজিটিভ যেহেতু আসছে, এটাও বেগও এই সামনের দিকে 4 মিটার পার সেকেন্ডের জায়গায় 36.7 হয়ে গেছে। তাহলে বেগটা আসলে কি 5.14 হয়ে গেছে, এটার বেগটা কিন্তু বেড়ে গেছে। ভালো কথা, এটা আমরা দেখলাম যে দুইটার সংঘর্ষের পরে তাদের দুইটার একটার বেগ কত হয় সেটাই আমরা দেখে ফেললাম। ঠিক আছে, এইটাই আমরা দেখে ফেললাম যে 4.1428 আর হলো 5.1428। ঠিক আছে, আশা করি বুঝছো। সো এইখানে এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে ম্যাথটা করলাম, এই ম্যাথটা কি আসলে ঠিক আছে? 5.14 আমাদের এখানে কোথাও কি বলা আছে যে এই সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ? কোথাও কি এটা বলা আছে যে এই সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে? আমি যে ঠাস করে এই সূত্র অ্যাপ্লাই করে ফেললাম, তাইলে কোথাও কি বলা আছে স্থিতিস্থাপক সংঘর্ষ? তো নাও হইতে পারে এটা। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ আদৌ কি না এটা নিয়ে তো আমাদের কোনো ইনফরমেশন দেওয়া নাই। তাহলে আমরা কিন্তু এই কাজ করতে পারবো না, সরাসরি আগে এই কাজ করতে পারবো না। আমরা শিওর জানি যে যখন দুইটা বস্তু একটার সাথে আরেকটা এরকম সংঘর্ষে লিপ্ত হবে, তখন কিন্তু যাই খাটুক না কেন, আমি এইটুকু শিওর তাদের ভরবেগ সংরক্ষিত থাকবে। গতিশক্তি সংরক্ষিত থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করবে তাদের মধ্যে কি ইলাস্টিক কলিশন হয়েছে নাকি হয়নি। সো এই কারণে আমরা কিন্তু আগে এটা অ্যাপ্লাই করতে পারবো না। এখন এটা কি ভুল আমি এখনো জানি না। আমি আগে দেখব ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে কি আসে। ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে পাই, প্রয়োগ করে দেখো তো, ভরবেগের সংরক্ষণ সূত্র যদি প্রয়োগ করো তাহলে কি আসছে, m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। খেয়াল করো, সো আমাদের m1 এর মান কত, 4 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 4 সমান সমান 4 ইন্টু 5 প্লাস 3 ইন্টু v2। দেখো তো ভাইয়া v2 এর মান এখান থেকে কত হয়, দেখি তো ভাইয়া v2 এর মান এখান থেকে কত হয়, 4 5 20 প্লাস 3 4 12 মাইনাস হচ্ছে 20 ডিভাইডেড বাই 3 কত হয় 4। তাহলে দেখো v2 এর যে মান আসতেছে সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আরেকবার দেখি, 4 5 20 3 4 12, তারপরে পরের বেগটা কত ছিল, v1 কত দেওয়া, v1 2 ছিল, আরে v1 দেওয়া ছিল 5 না তো, এটা ছিল 2 2 2 2 2 2। এই যে v1 আর v2 কত এটা জানতাম না। তাহলে v2 এর মান যদি বের করি তাহলে 4 5 20 যোগ 12 মাইনাস 8 ডিভাইডেড বাই 3, এটা আসে 8 মিটার পার সেকেন্ড। এইবার আমাকে বলো তো ভাইয়া, এই সূত্রটা তো সকল কেসের জন্য ছিল না, এটা কার জন্য ছিল, স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য ছিল। তাহলে যখন আমি স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য বের করলাম, কে বলছে সংঘর্ষ স্থিতিস্থাপক? কোথাও বলা আছে যে তাদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে? কোথাও বলা আছে? বলা নাই। সো তাহলে আমাদের কিন্তু এইটা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো না। তবে বাই চান্স হয়েও যেতে পারতো, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ আসলেই হতো তাহলে কিন্তু লাকে লেগে যেত। কিন্তু যদি প্রশ্নে বলা না থাকে তাহলে এই রিস্কে যাবাই না, যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে এই রিস্কের মধ্যে যাবাই না। তুমি সবই তো দেওয়া আছে, যে কোনো সূত্র খাটুক বা না খাটুক, ভরবেগের সংরক্ষণ সূত্র তো খাটবেই। তাহলে সব কিছুই দেওয়া ছিল, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে শেষ বেগটা বের করো। ঠিক আছে,
তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো দ্বিতীয় বস্তুর বেগ নির্ণয় করার ক্ষেত্রে খবরদার এটা স্থিতিস্থাপক ধরা যাবে না। এটা একটা দারুণ লার্নিং, এবং এইটা কিন্তু বহুত পোলাপান এমনে ভুল করে অঙ্ক করে দিয়ে আসছে, সাবধান। সংঘর্ষটা স্থিতিস্থাপক না হলে শক্তি ক্ষয় নির্ণয় করো। আসলে তো স্থিতিস্থাপক না, এটা তো আমরা বুঝছি যে তাহলে স্থিতিস্থাপক না। এই যে এখান থেকে আমরা দেখলাম যে স্থিতিস্থাপক না, কারণ স্থিতিস্থাপক হলে তো অবশ্যই দুইটা সমান হতো। স্থিতিস্থাপক সংঘর্ষ নয়, স্থিতিস্থাপক সংঘর্ষ এটা নয়। কোনটা দেখলাম? এটা স্থিতিস্থাপক সংঘর্ষ নয়। তাহলে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ না হয়, তাহলে অবশ্যই গতিশক্তি কি সংরক্ষিত আছে? গতিশক্তি কি আর সংরক্ষিত আছে? গতিশক্তি সংরক্ষিত নাই। তাহলে গতিশক্তি যদি সংরক্ষিত না থাকে, আমরা v2 এর মান কিন্তু পেয়ে গেছি কত? 8 মিটার পার সেকেন্ড পেয়ে গেছি। এটা আমরা গ থেকে বের করছি, ক নাম্বার 1 নাম্বার থেকে বের করছি। সো 2 নাম্বার ম্যাথে যদি দেখো সংঘর্ষটা স্থিতিস্থাপক না হলে শক্তি ক্ষয় নির্ণয় করো, তাহলে বলো তো আমাদের ইনিশিয়াল গতিশক্তি কত ছিল? আমরা তো বুঝে গেছি স্থিতিস্থাপক নয়। তাহলে শক্তি ক্ষয় কত হবে? ইনিশিয়াল গতিশক্তি থেকে ফাইনাল গতিশক্তি বাদ দিলে যা পাবা সেটাই তাদের শক্তি ক্ষয়। তাহলে ইনিশিয়াল গতিশক্তি কত ছিল? হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। তাহলে হাফ ইন্টু m1 হচ্ছে 4, u1 হচ্ছে 5 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 3 ইন্টু 4 স্কোয়ার। তাহলে কত আসে দেখি? 2 ইন্টু 25 50, 50 প্লাস 16 ইন্টু 3 24 আর কি, 24। তাহলে এটা আসে হচ্ছে 74 জুল, 74 জুল। এবং দেখি ফাইনাল গতিশক্তি কত হচ্ছে? ফাইনাল গতিশক্তি কত হচ্ছে? ই কে ফাইনাল এটা হচ্ছে হাফ ইন্টু 4 ইন্টু 2 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 3 ইন্টু 8 স্কোয়ার। তাহলে এখানে 8 প্লাস 8 8 64/2 32, 3 32 96। দাঁড়াও কি বললাম? 8 স্কোয়ার ইন্টু 3 ভাগ 2। কি ব্যাপার? এখানে তো ঝামেলা আছে। এখানে আসলে শক্তি কোনোভাবে হয়তো বা বৃদ্ধি পাইছে। যাই হোক, ওটাই আসতেছি। সো এখানে আমাদের আসলো হলো কত? 64/2, 64/2 ইন্টু 3, এটা হলো 96। তাহলে 96 যদি হয় তার মানে এখানে হলো কত হচ্ছে? 104 জুল, 104 জুল। তার মানে আসলে কি হয়েছে জানো? যখন দুইটার মধ্যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার মুহূর্তে তাদের মধ্যে সংঘর্ষ হওয়ার পরে হয়তোবা কোনো একটা এনার্জি এখানে বা কোনো একটা ফোর্স হয়তো বা কাজ করছে, এক্সট্রা কোনো একটা ফোর্স হয়তো বা কাজ করছে। সো আমাদের এখানে মূলত সংঘর্ষটি না হলে শক্তি ক্ষয় বের করতে বলছে, কিন্তু এখানে আসলে প্রশ্নটা শক্তি ক্ষয় বা অর্জন নির্ণয় করো, এটা বললে ভালো হতো। তো যাই হোক, আমাদের এখান থেকে যেহেতু এনার্জির পার্থক্যটা বের করতে হবে, সো এনার্জির পার্থক্য হচ্ছে এই 104 মাইনাস হলো গিয়ে 74। তাহলে কত হয় এটা? 30 জুল। তাহলে এইটা হলো শক্তি লাভ হয়েছে, এতখানি শক্তি লাভ হয়েছে। যদিও শক্তির লাভ কিন্তু খুব একটা প্র্যাকটিক্যাল না, যদি না বাইরে থেকে কোনো একটা এনার্জি এর মধ্যে দেওয়া হয়। যদি না বাইরে থেকে হয়তো বা এরকম হতে পারে যে সংঘর্ষের ফলে ওইখানকার কোনো একটা, সাপোজ কোনো একটা রাসায়নিক শক্তি থেকে সেখান থেকে আমরা গতিশক্তি হয়তো বা ওখান থেকে পাইছি, এরকম কিছু একটা হতে পারে। ঠিক আছে? সো ইন্টারনাল কোনো একটা চেঞ্জের কারণে তাদের মধ্যে হয়তো বা গতিশক্তি বেড়ে গেছে। ঠিক আছে? তবে এমনিতে যখন ধাক্কা খাবে তখন কিন্তু এনার্জি লসই হবে। সো আমাদের ওইটা মেইন বিষয় না। মেইন বিষয়টা হচ্ছে এই দ্বিতীয় বস্তুর বেগ নির্ণয়। এইটাকে আমরা বুঝছি কিনা যে যখন আমাদের সংঘর্ষ হবে এটা কি স্থিতিস্থাপক ধরলে হবে না, এইটাকে আমরা আগে জাস্ট সিম্পলি ভরবেগের সংরক্ষণ তো সবার জন্য খাটবে সেটা ধরে আগে ম্যাথ করে ফেলবো। আর এরপরে সংঘর্ষ স্থিতিস্থাপক না হলে কি হবে? সংঘর্ষ স্থিতিস্থাপক না হলে আমাদের এনার্জি লস হবে। সো এনার্জি লস হলে ফাইনাল থেকে ইনিশিয়ালটাকে বাদ দিতে হবে। সো যদি এখানে কোনো রাসায়নিক পরিবর্তন হয়, সেখান থেকে গতিশক্তি পাওয়া যায়, সেটা ভিন্ন আলাপ। ঠিক আছে? এই আর কি। ঠিক আছে, ওকে, গেল।
সো তাহলে আমরা আরও কয়েকটা মজার মজার ম্যাথ ছিল, এগুলো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। এখানেও আরেকটা খুব দারুণ ম্যাথ আছে। ঠিক আছে, আচ্ছা এই ম্যাথটা আমি একটু হোমওয়ার্ক দিয়ে যাই। দেখো এটা আমি নেক্সট ক্লাসে সলভ করবো, কিন্তু একটু হোমওয়ার্ক দিয়ে যাই। এখানে বলছে কতবার ধাক্কা খেয়ে সমান ভরের বল দুইটা আবার এ বিন্দুতে ফেরত আসবে। কতবার ধাক্কা খেয়ে সমান ভরের বল দুইটা আবার এ বিন্দুতে ফেরত আসবে। দেখো এটা হলো এ বিন্দু। এখানে কি হয়েছে, একটা ভি বেগ একটা টু ভি বেগ, এটা ধাক্কা খেয়ে ভি আর টু ভি অর্জন করছে, দুইটা সমান ভরের বস্তু কিন্তু। তাহলে এটা কি হবে, এরা মাঝখানে কোথাও একটা ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আবার ব্যাক করবে, আবার ধাক্কা খাবে, আবার ব্যাক করবে, ধাক্কা খাবে, আবার ব্যাক করবে, ধাক্কা খাবে, এরকম করতে করতে বলছে কতবার ধাক্কা খেয়ে এটা আবার এ বিন্দুতে ফেরত আসবে। কতবার ধাক্কা খেয়ে সেটা আবার এ বিন্দুতে ফেরত আসবে। এটা তোমাদের জন্য চিন্তার জন্য রাখছি। এটা পরীক্ষার জন্য যে খুব গুরুত্বপূর্ণ এরকম কিছু না, কিন্তু চিন্তার জন্য দেখতে পারো। ঠিক আছে না, কৌণিক বেগ জাতীয় কিচ্ছু না এখানে, কৌণিক বেগ জাতীয় কিচ্ছু না। এটা একটু মজার ম্যাথ, দেখতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরশুদিন দেখা হবে।